আসসালামু আলাইকুম প্রিয় 26, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? কি খবর? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে বা দেখতে পাচ্ছ ঠিকঠাক মতো? যারা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হ্যাঁ, সন্ধ্যাবেলায় পড়তে একটু ভালো লাগে, 8:30 আবার একটু দেরি হয়ে যায় তোমাদের না? সন্ধ্যাবেলা একবারে শীতের দিনে একটু খেয়ে দিয়ে ঠান্ডা মাথায় পড়তে বসলে পড়া খুব ভালো হয় আর কি। যারা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। যদি সব ঠিকঠাক থাকে আমরা আজকে আমাদের জিওলজির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শেষ করে ফেলবো হোপফুলি ইনশাল্লাহ। পরিপাক ও শোষণ, গত ক্লাসে আমরা মূলত পরিপাকটা দেখছি। আজকে পরিপাকের ইন্টারেস্টিং টপিকগুলা, মানে পরিপাকের সাথে জড়িত গ্রন্থিগুলা, লিভার মানে আমাদের কলিজা, কলিজার টুকরা বা জান একটার সাথে কেমনে কানেক্টেড সেগুলা দেখবো আমরা। যকৃৎ, অগ্নাশয়, লালা গ্রন্থি, তারপরে পরিপাকের পরে শোষণ কিভাবে হয়। তোমাদের এইচএসসি লাইফে সবচেয়ে প্যারা দেয়, সবচেয়ে কঠিন লাগে ইভেন অ্যাডমিশনের সময়, যে হরমোনগুলা, পরিপাকে স্নায়ুতন্ত্র বা হরমোনগুলা কিভাবে কাজ করে, এই টপিকগুলো আজকে আমরা দেখবো। তো চলো, ইফ এভরিথিং ইজ অল রাইট, আমরা শুরু করি আর কথা না বাড়ায়। আমরা প্রথমেই গত ক্লাসে একটু দেখে এসেছিলাম পরিপাকের সাথে জড়িত গ্রন্থি আছে 5টা, তাই তো? লালা গ্রন্থি ছিল, যকৃৎ ছিল, অগ্নাশয় ছিল, পাকস্থলীর ভেতরে ছিল গ্যাস্ট্রিক গ্রন্থি, আর অন্ত্রের ভেতরে ছিল আন্ত্রিক গ্রন্থি। লালা গ্রন্থি কিন্তু আমি গতদিনই তোমাদেরকে পড়াই গেছিলাম। লালা গ্রন্থি এটা থাকে হচ্ছে 3 জোড়া। 3 জোড়া ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে আসে, দিয়ে আসার পরে যখন জিজ্ঞেস করি পরীক্ষা কেমন হয়েছে, বলে ফাটাই দিছি ভাই। এরপরে রেজাল্টের পরে কি অবস্থা, পরীক্ষা কেমন হয়েছে ভাই, ফেটে গেছি। কারণ কোয়েশ্চেন ঠিক মতো পড়ে না। হ্যাঁ, 3 জোড়া মানে কিন্তু 6টা অপশানে কিন্তু দেখতে হবে যে লালা গ্রন্থির সংখ্যা কয়টা। খুশির ঠেলায় আবেগে বিবেক কাজ করে না এরকম বলে 3 দাগাইলে হবে না। 3 জোড়া দ্যাট মিনস হচ্ছে 6টা। হ্যাঁ, 3 জোড়া মানে হচ্ছে 6টা। তাহলে লালা গ্রন্থির সংখ্যা নিয়ে কোনো কনফিউশনের কিচ্ছু নাই। লালা গ্রন্থির অবস্থানগুলা ভীষণ জরুরি। কানের নিচে যেটা সবচেয়ে বড়, আমরা গতদিনও দেখেছিলাম, কানের নিচে যেটা সবচেয়ে বড় এটার নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি। আচ্ছা, এটা হলো কানের নিচে। আর আমাদের চোয়ালের নিচে যেটা ছিল সেটার নাম ছিল সাবম্যান্ডিবুলার গ্রন্থি। সাবম্যান্ডিবুলার গ্রন্থি। সাবম্যান্ডিবুলার গ্রন্থি। আর জিহ্বার নিচে যেটা ছিল সবচেয়ে ছোট, যেটা বেসিক্যালি ওইটার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এরা সবই বহিঃক্ষরা গ্রন্থি। হ্যাঁ, তোমাদেরকে যখন সমন্বয় নিয়ন্ত্রণ পড়াবো তোমরা দেখবা যে বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে আমরা বলি রস বা জুস। লালা গ্রন্থির ক্ষরণকে আমরা এই জন্য বলি লালা রস, বা ইংরেজিতে বলি স্যালাইবা বা স্যাপ। এসএপি, স্যাপ কিন্তু ইংরেজি শব্দ, থুতু যেটা, স্যালাইবা বা স্যাপ। তাহলে প্যারোটিড গ্রন্থি সবচেয়ে বড়, এটা একটু মাথায় রাখবো যে সবচেয়ে বড় হচ্ছে প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি সবচেয়ে বড়। তোমাদেরকে যখন প্রতিরক্ষা পড়াবো, প্যারোটিড গ্রন্থিতে কোনো ইনফেকশন হলে, ভাইরাসের সংক্রমণ হলে যে রোগটা হয় এটাকে আমরা বলি মামস। তাহলে ভাইরাসের সংক্রমণে মামস হয় কোন গ্রন্থিতে বললে অ্যান্সার করে আসবে হচ্ছে প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থির এই যে নালীটা দেখতে পাচ্ছ না, প্যারোটিড গ্রন্থি থেকে যে নালীটা বের হয়, এই নালীটার একটা নাম মাজেদা ম্যাডামের বইয়ে আছে। হ্যাঁ, এটা আলিম আজমল স্যারের বইয়ে নাই, পড়ে রাখতে পারলে নাইস টু নো টাইপের। প্যারোটিড গ্রন্থির যে নালী, এটার নাম তো তুমি প্যারোটিড নালীও বলতে পারো, এটার আর একটা নাম আছে, এটার নাম হচ্ছে স্টেনসেন নালী। স্টেনসেন নালী, স্টেনসেন ডাক্ট। ঠিক একইভাবে সাবম্যান্ডিবুলার গ্রন্থির যে নালীটা আছে ওটাকে তুমি সাবম্যান্ডিবুলার নালীও বলতে পারো। ওটার আরেকটা নাম হচ্ছে ওয়ার্টন নালী। ওয়ার্টন নালী। এগুলো একটা স্টিকি নোটে লিখে আজমল স্যারের বই লাগা রাখবা, কারণ এগুলো তো আজমল স্যারের বইয়ের টপিক না, এগুলো মাজেদা ম্যাডামের বইয়ের টপিক। আচ্ছা, আর হলো তোমার এই সাবলিঙ্গুয়াল গ্রন্থির যে নালী, ওটাকে তুমি চাইলেই সাবলিঙ্গুয়াল নালী বলতে পারো, কিন্তু ওইটার আর একটা নাম আছে, আর ওটাকে মেডিকেলে আমরা, মাজেদা ম্যাডামের বই আছে, ওটাকে বলে রিভিনাস ডাক্ট, রিভিনাস নালী। তাহলে প্যারোটিড গ্রন্থির নালীটার নাম হচ্ছে প্যারোটিড, সবচেয়ে বড় সড় স্টাইলে থাকে স্টেনসেন নালী। সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল, এই দুইটার মধ্যে সাবম্যান্ডিবুলার শব্দটা বড় দেখো লিঙ্গুয়ালের চেয়ে। তাহলে সাবম্যান্ডিবুলারে বড় শব্দ ওয়ার্টন। আর এই যে জিহ্বা দিয়ে, জিহ্বার নিচে মানে লিঙ্গুয়ালের নিচে থাকে হচ্ছে রিভিনাস ডাক্ট। এগুলো আসলে উন্মুক্ত হয় কোথায়? হ্যাঁ, এই স্টেনসেন নালী যেটা, স্টেনসেন নালীটা উন্মুক্ত হয় এটা, এটা হচ্ছে তোমার দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে। আমরা গত ক্লাসে যে মোলার দাঁত পড়লাম 3টা থাকে, ওই দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে উন্মুক্ত হয়। আর এই যে দুইটা ওয়ার্টন আর রিভিনাস নালী, এই দুইটা নালী উন্মুক্ত হয় হচ্ছে জিহ্বার নিচে ফ্রেনুলামে।
ভাইয়া জিহ্বার নিচে ফ্রেনুলামটা আবার কই, এটাই তো পারলাম না জীবনও। তুমি একটু হা করে জিহ্বাটা উঁচু করে দেখবা, জিহ্বার নিচে দেখবে একটা জিনিস দিয়ে লাগানো থাকে তারের মতো। তাহলে জিহ্বার নিচে ফ্রেনুলামের কাছাকাছি জায়গায় এই দুইটা গ্রন্থির ক্ষরণ উন্মুক্ত হয়। ভাইয়া লালা গ্রন্থিগুলোর নাম থেকে এর বাইরে তোমার এইচএসসিতে এমসিকিউতে তো প্রায়ই আসে, এর বাইরে আর কিছু দরকার নেই। মোস্ট অফ দ্য টাইম সংখ্যাটাই আসে, 3 জোড়া, আর অবস্থানটা আসে। কানের নিচে প্যারোটিড গ্রন্থি, চোয়ালের নিচে সাবম্যান্ডিবুলার গ্রন্থি, আর জিহ্বার নিচে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সবচেয়ে বড় কোনটা? প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থিতে ভাইরাস দ্বারা সংক্রমণ হলে কি রোগ হয়? মামস রোগ হয়। সবগুলাই বহিঃক্ষরা গ্রন্থি, সবগুলারই নালী আছে। প্যারোটিড গ্রন্থির নালীর নাম প্যারোটিড নালী, আরেকটা নাম আমরা শিখেছি নাইস টু নো টাইপের জানতে পারলে স্টেনসেল নালী। আর সাবম্যান্ডিবুলার গ্রন্থি আর সাবলিঙ্গুয়ালের মধ্যে সাবম্যান্ডিবুলার শব্দটা বড়, ওয়ার্টন শব্দটা বড়, আর সাবলিঙ্গুয়াল হচ্ছে রিভিনাস ডাক্ট, রিভিনাস নালী। প্যারোটিড গ্রন্থির নালীটা উন্মুক্ত হয় দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে, আর সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল এটা হচ্ছে জিহ্বার নিচে ফ্রেনুলামে উন্মুক্ত হয়। লালা রসটা আমাদের মুখের ভেতরে উজিং হয়। হ্যাঁ, ওকে ফাইন, বুঝলাম ভাইয়া। এবার আসো লালা রসের বিভিন্ন উপাদানের কাজ। এটা রিটেনে কম আসে, সিকিউতে কম আসে, মেইনলি এমসিকিউতে অনেক আসে। তবে সিকিউতে যে দেবে না তা না, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্ট্যান্ট এগুলা, সিকিউ এর জন্য লেস ইম্পর্ট্যান্ট। প্রতিদিন একজন মানুষ 1200 থেকে 1500 ml লালা ক্ষরণ করে। ঠিক আছে, 1200 থেকে 1500 ml, লিটার না কিন্তু। তাইলে আবার দুনিয়াদারি ভেসে যাবে লালার সাগরে। লালার মধ্যে হাবুডুবু করে কলেজে যাইতে হবে পরীক্ষা দিতে। 1200 থেকে 1500 মিলিলিটার ডেইলি লালা খরিত হয়, ডেইলি, ডেইলি। হ্যাঁ, লালার মধ্যে পানি থাকে 95.5 থেকে 99.5% পানি থাকে। হ্যাঁ, মিউসিন এটা হচ্ছে লালার এক ধরনের গ্লাইকোপ্রোটিন, যেটা খাবারকে পিচ্ছিল করে। লালা রসের একটা উপাদান হচ্ছে মিউসিন, যেটা এক ধরনের রাসায়নিকভাবে গ্লাইকোপ্রোটিন, যেটা খাবারকে পিচ্ছিল করে খাবারকে গলাধকরণে সাহায্য করে। ক্লোরাইড আয়ন খুব ইম্পর্ট্যান্ট একটা আয়ন, এই দুইটা বেশি আসে ক্লোরাইডটা। ক্লোরাইড আয়নটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, বা যেটাকে আমরা টায়ালিন বলি। ওই টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ এটাকে সক্রিয় করে। তাহলে স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিনকে সক্রিয় করে লালারসের কোন উপাদানটি? বললে অ্যান্সার করে আসবা টায়ালিন, মানে ক্লোরাইড আয়ন। স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিনকে সক্রিয় করে, সক্রিয় করে ক্লোরাইড আয়ন। টায়ালিন কি করে এটা কি আর বলতে হবে? গত ক্লাসে কতবার না বললাম, টায়ালিন সিদ্ধ শ্বেতসার বা গ্লাইকোজেনকে ভেঙে মল্টোজে পরিণত করে। তাহলে এটা তো আমরা জানি। লালারসের বাইকার্বনেটটা হ্যাঁ, বাইকার্বনেটটা বাফার হিসেবে কাজ করে। লালারসের পিএইচটা কিন্তু একটু অম্লীয়। হ্যাঁ, দেখো এটার পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4। তাহলে লালারস কিছুটা অম্লীয়। এখন কার উপর রাগ উঠছে, জিদ উঠছে, ছোটবেলায় কি করতাম, মারামারি না করলে থুতু দিয়ে দৌড় দিতাম। তাইলে কার উপর রাগ উঠলে, জিদ উঠলে, হ্যাঁ, ড্রাকারিস বলে থুতু দিচ্ছ, তাইলে কি তার গায়ে আগুন ধরে যাবে যেহেতু লালারস অম্লীয়? না, কারণ লালারসের মধ্যে 95 থেকে 99.5%ই পানি। সো ড্রাকারিস বলে কারো গায়ে থুতু দিলে কিছু হবে না, তাই বলে এরকম থুতু টুতু দেওয়ার দরকার নেই কাউকে আর কি। হ্যাঁ, বাইকার্বনেটটা লালারসের কোন আয়নটা বাফার হিসেবে কাজ করে? দাঁতের এনামেলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তাহলে দাঁতের এনামেলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, অম্লীয় পরিবেশে ক্ষয় যাতে না হয়ে যায় এটা এনশিওর করে বাইকার্বনেট আয়ন। ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, রক্ষা করে, বুঝলাম ভাইয়া। লাইসোজাইম ওই যে মামার হাতের জাদু। হ্যাঁ, মামার লুঙ্গি পরে এখানে চুলকানো ওখানে চুলকানো, খাওয়ার পরে জাদু, মামার হাতের জাদু মানে ব্যাকটেরিয়া ধ্বংস করে। লাইসোজাইম, এটা তো গত ক্লাসেই পড়িয়েছি এগুলো আমি, ব্যাকটেরিয়া ধ্বংস করে, ব্যাকটেরিয়াকে ঢিসুম ঢিসুম করে দেয়। এরপরে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, ইন্টারেস্টিং ফ্যাক্ট, প্রতিরক্ষাতেও পড়াবো তোমাদের। লালারসে পরিপাকতন্ত্রে আমাদের পৌষ্টিক নালীর মধ্যে একটা অ্যান্টিবডি থাকে, ইমিউনোগ্লোবিউলিন এ। লালারসে আইজিএ থাকে। কে জানি একদিন কোশ্চেন করতেছিলা, কোথাও কেটে গেলে কিছু হইলে থুতু দিতে বলে কেন? এই যে দেখো লালারসে অ্যান্টিবডি থাকে, লালারসের আইসোজাইম থাকে, এগুলো তো রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে। লালারসে পানি কত? ভীষণ ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য, 95.5 থেকে 99.5%। এই এখন দেখো তো সমস্যা হচ্ছে কিনা, তোমাদের সাউন্ডে নাকি কারো কারো একটু সমস্যা হচ্ছিল। হ্যাঁ, এই সাউন্ড ঠিক আছে কিনা এখন? আগের ক্লাস না করলে করা যাবে কিনা চঞ্চল? হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই।
হাবিবা লিখছো সাউন্ড ক্লিয়ার। এই বাকিরা বলো তো সাউন্ডে কারো কোনো সমস্যা আছে কিনা? মাহি আমাকে মেসেঞ্জারে মেসেজ দিছো, আচ্ছা দেখবো নে। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা? ওকে ফাইয়া সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, সাউন্ডে কারো কোনো সমস্যা নেই। ওকে ফাইন কুল। এই লালা রসের উপাদানগুলা আবার একটু ঝটপট একবার রিক্যাপ করে দেন ভাইয়া। আবার রিক্যাপ করছি শোনো। একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনন্দিন জীবনে ডেইলি তার 3 জোড়া লালা গ্রন্থি থেকে কতখানি লালা রস ক্ষরণ করে? অ্যান্সার হচ্ছে 1200 থেকে 1500 ml। কত ভাইয়া? 1200 থেকে 1500 ml। লালা রসের মধ্যে পানি থাকে 95 থেকে 99.5%। আর লালা রস অম্লীয়, কিছুটা অম্লীয়, কারণ হচ্ছে পানি তো অনেক বেশি, নিউট্রালের কাছাকাছি থাকে। পিএইচটা 7-এর নিচে একটু বেশি থাকে, 6.2 থেকে 7.4। এছাড়াও বলেছি লালারসের মধ্যে পিচ্ছিল করার জন্য থাকে মিউসিন, যেটা একটা গ্লাইকোপ্রোটিন। লালারসের টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে হচ্ছে ক্লোরাইড আয়ন। বাফার হিসেবে কাজ করে দাঁতের এনামেলকে পিএইচের মানে অম্লীয় পিএইচের হাত থেকে রক্ষা করে হচ্ছে বাইকার্বনেট আয়ন। আর জীবাণু ধ্বংস করবে লাইসোজাইম। আর অ্যান্টিবডি হিসেবে লালারসের মধ্যে থাকে ইমিউনোগ্লোবিউলিন বা আইজিএ। লালারসের এই যে চার্টটা পড়লা বা লালারসের মধ্যে লালা গ্রন্থির যা পড়লা, সবকিছু বুঝলে আমাকে একটু ইনবক্সে লিখে জানাও তো যে ভাইয়া লালারস বুঝছি, লালারস বুঝছি, ক্লিয়ার হয়েছে কিনা। লালা গ্রন্থি, লালা গ্রন্থি যে পড়েছি বা লালা রসের যে চার্টের যা পড়লাম, এগুলা সব বুঝছো কিনা, মুখস্থ হয়েছে কিনা? ওকে, সিফাত ক্লিয়ার, রাইসা ক্লিয়ার, রবিন ক্লিয়ার। ওকে ভেরি গুড কুল। তাহলে দেখো আমরা ঢাকা বোর্ডের 23-এর কোশ্চেন সলভ করি। ঢাকা বোর্ড না, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। জিহ্বা ও চোয়ালের নিচে অবস্থিত গ্রন্থি নিঃসৃত এনজাইম। জিহ্বা ও চোয়ালের নিচে, জিহ্বার নিচে কি বলো? সাবলিঙ্গুয়াল। আর চোয়ালের নিচে কি? সাব ম্যান্ডিবুলার। তার মানে এই দুইটা লালা গ্রন্থির কথা বলা হয়েছে, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। ওখান থেকে নিঃসৃত এনজাইম ভাই, লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কি বলো? টালিন আর মর্টেস, তাই তো? তো তাহলে দেখো এখানে কোলাজিনাস তো না, কোলাজিনাস তো অগ্ন্যাশয় রস থেকে আসে। তাহলে অ্যামাইলেজ তো আসে, হ্যাঁ আসেই তো। আবার জীবাণু ধ্বংস করে মামার হাতে জাদু, লাইসোজাইম। তার মানে অ্যান্সার কিন্তু হচ্ছে 2 ও 3। কই, তাহলে অ্যান্সার হচ্ছে 2 ও 3। ওকে, আচ্ছা এবার আসো দেখো কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে। ব্যাকটেরিয়া, মামার হাতে জাদু, ব্যাকটেরিয়া বলবো না আমরা। পরীক্ষার খাতে আবার এসব লিখো না, হ্যাঁ। লালা রসের লাইসোজাইম, লুঙ্গি পরা মামার হাতে জাদু ধ্বংস করে, লাইসোজাইম লিখো, ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাহলে এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে, লাইসোজাইম। গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে, গ্যাস্ট্রিক গ্রন্থি আসো, গ্যাস্ট্রিক গ্রন্থির গত ক্লাসে যে পড়িয়েছিলাম, পাকস্থলীর 5টা স্তর। এটা সবচেয়ে ভেতরে যে স্তরটা থাকে এটাকে বলে মিউকোসা। হ্যাঁ, মিউকোসার যে কোষগুলা থাকে, মিউকোসার কোষগুলো এরকম কলামের মতো, দেখো এরকম কলাম, এটাকে বলে কলামনার এপিথেলিয়াম। তাহলে মিউকোসার কোষগুলাকে আমরা ইংরেজিতে বলি কলামনার আবরণী কোষ, কলামনার এপিথেলিয়াম। এপিথেলিয়াম বা বাংলায় বলে স্তম্ভাকার আবরণী কোষ, স্তম্ভাকার আবরণী কোষ। এই তাহলে পাকস্থলীর 5টা স্তর, সবচেয়ে ভেতরের স্তরের নাম ছিল মিউকোসা। মিউকোসার আবরণী কোষগুলা ছিল স্তম্ভের মতো, মাইক্রোস্কোপে দেখলে মনে হয় কলামের মতো, কলামনার এপিথেলিয়াম। এই মিউকোসার মধ্যে জায়গায় জায়গায় গর্ত থাকে, হ্যাঁ এরকম গর্ত থাকে, যে গর্তগুলাকে আমরা বলি গ্যাস্ট্রিক পিট। ধরো এখানে একটা গর্ত, এখানে এরকম আর একটু গর্ত হয়ে গেল, এই যে এরকম, এই গর্তগুলাকে আমরা বলবো গ্যাস্ট্রিক পিট, গ্যাস্ট্রিক পিট। বাংলা ইংরেজি মিক্স হয়ে গেলে ঝামেলা আর কি, বাংলা লেখা একরকম, ইংরেজি লেখা একরকম। গ্যাস্ট্রিক পিট, পিট মানে কূপ, গর্ত। পাকস্থলীর মিউকোসার মধ্যে গ্যাস্ট্রিক পিট থাকে 3.5 মিলিয়ন, 3.5 মিলিয়ন। আর গ্যাস্ট্রিক পিটের মধ্যে আমরা যদি আরো জুম করে দেখি, তাহলে গ্যাস্ট্রিক পিটের মধ্যে এরকম এরকম নলাকার গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, এই যে এরকম, এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি। আবার বলি, আমি রিপিট করি কথাটা, হ্যাঁ। আমরা বললাম পাকস্থলীর, গত ক্লাসে যারা ছিল না থাকলেও সমস্যা নেই, মনে রাখো, মনে করো যে পাকস্থলীর 5টা স্তর, তুমি অপারেশন করবা, সার্জন পেট কেটে পাকস্থলী একদম বাইরে যে স্তর পাবা এটাকে বলে সেরোসা, মনে আছে নাকি? তার নিচে পাবা পেশীয় স্তর, তার নিচে ছিল সাবমিউকোসা, একদম ভেতরে থাকে মিউকোসা। তো মিউকোসার যে আবরণের কোষগুলা, তাদেরকে আমরা বলছি কলামনার এপিথেলিয়াম বা স্তম্ভাকার আবরণী কোষ। আর মিউকোসার জায়গায় জায়গায় গর্ত থাকে, ওই গর্তগুলাকে আমরা বলছি গ্যাস্ট্রিক পিট, পিট মানে কূপ, কূপের মতো গর্ত। পাকস্থলীর মিউকোসার মধ্যে গ্যাস্ট্রিক পিট থাকে কতগুলি ভাইয়া? 3.5 মিলিয়ন। আর গ্যাস্ট্রিক
পিটের মধ্যে যে গ্রন্থিগুলি থাকে তাদেরকে বলে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থির আকৃতি কেমন? নলাকার। প্রতিদিন একজন মানুষ প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস খরণ করে। 2 লিটার গ্যাস্ট্রিক জুস, আমি সবগুলা জুসের অ্যামাউন্ট একবারে লিখে দিব। লালা রস 1200 থেকে 1500 ml, গ্যাস্ট্রিক জুস হচ্ছে 2 লিটার। হ্যাঁ, 2 লিটার। আচ্ছা, আর গ্যাস্ট্রিক জুসের মধ্যে সবচেয়ে বেশি পানি থাকে। গতদিনও বলেছিলাম আমি, গ্যাস্ট্রিক জুসের মধ্যে প্রায় 95.4%, 99.45%ই পানি থাকে গ্যাস্ট্রিক জুসের। এখন এই যে স্লাইডটা দেখতেছো, এইখান থেকে যতগুলা বোর্ড আছে বাংলাদেশের, প্রত্যেকটা বোর্ডের মানে হাফ, অ্যাটলিস্ট 50% বা 70% বোর্ডে এই স্লাইড থেকে কোশ্চেন আসবে এমসিকিউতে, যে গ্যাস্ট্রিক গ্রন্থির কোন কোষ থেকে কি খরিত হয়। আসবেই, ইনএভাইটেবল, একদম থ্যানোসের মতো, বুঝছো? তাহলে কোন কোষ থেকে কি আসে? দেখো, প্যারাইটাল বা অক্সিনটিক কোষ, প্যারাইটাল বা অক্সিনটিক কোষ, এটা থেকে আসে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে আসে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর একটা ফ্যাক্টর আসে যেটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, বা এটার আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। এটাকে আমরা ক্যাসেল নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে। এই অংশটুকু তোমাদের বইয়ে নাই। তোমাদের বইয়ে তোমরা যেটা করবা, এটার পাশে একটু লিখে রাখবা, এটা ভিটামিন B12 শোষণে হেল্প করে, শোষণে। এবং ভিটামিন B12টা শোষণ হয় পরিপাকের ইলিয়ামে, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, ওই যে ইলিয়ামে। তাহলে ভাই আসবেই, ইনএভাইটেবল টপিক। পাকস্থলীর প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে খরিত হয় দুটো জিনিস। যাদের বেশি আগের বই তাদের বই ভুল আছে, হ্যাঁ, আমি ঠিক করে পড়াচ্ছি। প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে আসে HCl বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর, পাকস্থলীর ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যেটা যদিও পাকস্থলী থেকে আসে কিন্তু সেটা দরকার হচ্ছে ভিটামিন B12কে ইলিয়ামে শোষণ করার জন্য। মিউকাস কোষ থেকে আসে মিউকাস, এটা দুধভাত টপিক আমাদের জন্য, পিচ্ছিল করবে। হ্যাঁ, এটা নিয়ে এত বরিড হওয়ার কিছু নাই। আর্জেন্টিফাইন কোষ, হ্যাঁ, আর্জেন্টিনা, হ্যাঁ, যারা আছে আর্জেন্টিনার সাপোর্টার বা যারা ব্রাজিলের সাপোর্টার, হোয়াট এভার, এই বছর পর্যন্ত আর্জেন্টিনাই তো বিশ্ব চ্যাম্পিয়ন। ওয়ার্ল্ড কাপ হচ্ছে 26-এর জুলাইতে। হ্যাঁ, এগুলো ঠিকঠাক মতো সব মানে এত ডিটেলসে জানা না, তো এই জন্য একটু ঝামেলা হয়েছে। যাই হোক, তোমরা যারা সি দিছো তারাও থিওরিটিক্যালি কারেক্ট তোমার, কিন্তু এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, অ্যান্সার হচ্ছে এ আর কি। আচ্ছা, এবার আসো আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি, এটার আচ্ছা, আগেরটা লিডার বোর্ড যেহেতু দুইটা অ্যান্সার, সো এটা লিডার বোর্ড তারপরেও দেখি একটু। অদিতা, নুহা, পান্না, মাহিম, জোবায়ের, বেলাল আহমেদ, অঙ্কিতা, নাইন ইসলাম, অনন্যা, নন্দিতা মজুমদার, কংগ্রাচুলেশনস তোমাদেরকে। এই অন্য নাম, আসো। আন্ত্রিক গ্রন্থির আর একটা নাম আছে, এটাকে ক্রিপ্টস। ক্রিপ্টস মানে অনেকগুলো একসাথে থাকে, হ্যাঁ, এটাকে ক্রিপ্টস অফ লিভার কোন বলে। এটার কোষগুলার নাম কি কি ভাই একটু বলেন? একটা থাকে ব্রাশ কোষ, হ্যাঁ, আন্ত্রিক গ্রন্থিতে ব্রাশ বর্ডার পাবা একটু পরে, দেখো ব্রাশ কোষ। গবলেট কোষ আর ব্রুনার গ্রন্থি। গবলেট, গ ব, ব্রুনারের ব, এই দুইটারই, গবলেট কোষ আর ব্রুনার কোষ, এই দুইটারই কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করা। ক্ষারীয় মিউকাস ক্ষরণ করে খাবারকে পিচ্ছিল করা। তাহলে ক্ষারীয় মিউকাস ক্ষরণ করে বাফার হিসেবে কাজ করা বা পিচ্ছিল করা, এই মিউকাস ক্ষরণ করে ক্ষারীয় পরিবেশ তৈরি করে গবলেট কোষ আর ব্রুনার গ্রন্থি। এবার আসো প্যানেথ কোষ। প্যানেথ কোষ, এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। অ্যান্টিমাইক্রোবিয়াল, 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 মাইক্রোবিয়াল পেপটাইড তৈরি করে। পেপটাইড বা প্রোটিন, হোয়াট এভার, প্রোটিন, অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড বা প্রোটিন তৈরি করে প্যানেথ কোষ। আর্জেন্টিফাইন কোষ মানেই মনে রাখবা সেরোটোনিন, আর সেরোটোনিন মানেই মনে রাখবা হচ্ছে পেরিস্টালসিস, পেরিস্টালসিস, পেরিস্টালসিস। আর লিভার কোণের গ্রন্থি একটু পরেও আসবে, ওখান থেকে মূলত আসে হচ্ছে তোমার এনজাইম, এনজাইম গুলো আসে। আন্ত্রিক গ্রন্থির কোন কোষ থেকে এনজাইম গুলো আসে বললে আনসার করে আসবে লিভার কোণের গ্রন্থি। প্রতিদিন প্রায় 1 থেকে 2 লিটার গ্যাস আন্ত্রিক রস খরিত হয়। এটা আজমল স্যারের বইয়ে নাই, মাজেদা ম্যাডামের বইয়ে আছে। তাহলে প্রতিদিন 1 থেকে 2 লিটার আন্ত্রিক রস খরিত হয়। আন্ত্রিক রসকে ইংরেজিতে আমরা বলি সাক্কাস এন্টারিকাস, সাক্কাস এন্টারিকাস, এন্টারো মানে আন্ত্রিক, তাহলে আন্ত্রিক রসের ইংরেজি হচ্ছে সাক্কাস এন্টারিকাস। প্রতিদিন কয় লিটার আন্ত্রিক রস খরিত হয় বললে অ্যান্সার করে আসবে 1 থেকে 2 লিটার, 1 থেকে 2 লিটার। ওকে ভাইয়া, আন্ত্রিক রস, আন্ত্রিক রসের পিএইচ হচ্ছে তোমার 8 থেকে 8.3
থ্রি, বা এটা তোমার ক্ষারীয়, হ্যাঁ এটা ক্ষারীয়, এটা পিএইচ গুলো আমি সব একসাথে লিখে দিব না একটু পরে, আলাদা করে না লিখে। প্রতিদিন 1 থেকে 2 লিটার আন্তরিক রস খরিত হয়, এটাকে ইংরেজিতে বলে সাক্কাস এন্টেরিকাস। আন্তরিক রসে এখানে ছবিতে বিভিন্ন ধরনের কোষ লেখা আছে, কোষগুলো এখানে লেখা আছে। ব্রাশ কোষ, গবলেট আর ব্রুনার, এই দুইটা কোষ থেকে আসে মিউকাস। প্যানেথ, প দিয়ে আসে পেপটাইড বা প্রোটিন, অ্যান্টিমাইক্রোবিয়াল। আর্জেন্টেফাইন, সেরোটোনিন যেটা পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে। লিভার কোনের গ্রন্থি, এটা মূলত এনজাইমের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আজকের লেকচারের সবচেয়ে হাই ভোল্টেজ টপিক বা পরিপাক চ্যাপ্টারের সবচেয়ে বেশি কোশ্চেন আসে এমসিকিউ এবং সিকিউতে যকৃৎ থেকে। যকৃতের একবারে দাড়ি কমা কিছুই বাদ দেওয়া যায় না এরকম বলে না, ওরকম দাড়ি কমা কিছুই বাদ দেওয়া যাবে না, ওরকম একটা টপিক হচ্ছে যকৃৎ। এখন আমরা নেক্সট কিছুক্ষণ একটু যকৃৎ পড়বো খুব ভালো করে, সবাই একটু খুব অ্যাটেন্টিভ থেকে যকৃৎটা খুব ভালো মতো, যকৃতের সবকিছু বুঝে নিব আমার কাছ থেকে এখন। ওকে, আমরা শুরু করি লিভার। লিভার, কলিজার টুকরা আমার বললে কোথায় হাত দিবা? জান আমার বলে কলিজার টুকরায় হাত দিলে তো মারামারি লেগে যাবে মেডিকেলের পাত্রপাত্রী হইলে, তাহলে ঠিকঠাক মতো হাত দেওয়ার জন্য হলেও জানতে হবে কলিজা কোথায় থাকে। চলো দেখে নেই। কলিজা থাকে আমাদের বক্ষ আর উদরের মাঝামাঝি, হ্যাঁ আমাদের এখানে বক্ষ আর উদরের মাঝামাঝি একটা বড় সড়ো ঐচ্ছিক পেশি থাকে যেটাকে বলে ডায়াফ্রাম। ডায়াফ্রাম, তাহলে এই ডায়াফ্রামের ঠিক নিচে দেখো লিভারটার বেশিরভাগই থাকে ডান পাশে, 80% থাকে ডান পাশে। তাহলে কলিজার টুকরা আমার বললে হাত দিবা কি? পেটের নিচে হাত বুলানোর দরকার নেই, এটা বললে হাত দিতে হবে বুকের মাঝামাঝি বা বুক আর উদরের মাঝামাঝি বা বুকের উপরের দিকে। 80%ই ডান দিকে থাকে হচ্ছে লিভার, ঠিক আছে? এবং এটা থাকে ডায়াফ্রামের নিচে ডান দিকে। দেখো পাকস্থলীর ডানে, পাকস্থলীর ডানে থাকে, ডায়াফ্রামের উপরে থাকে। আবার কিডনির উপরে দেখো, পেছনে কিন্তু কিডনিও আছে এখানে। কিডনি টিডনি অবশ্যই এই চ্যাপ্টারে পড়া না, তারপরে যেহেতু কথায় কথায় বলে ফেলছি কিডনিটা একটু দেখাই দিই। যে দেখো কিডনি, তাহলে এই লিভারের অবস্থান কি ক্লিয়ার হলো কিনা বাচ্চারা বলো তো? লিভারের অবস্থান থাকে ডায়াফ্রামের নিচে, পাকস্থলীর ডানে, কিডনির উপরে, ঠিক আছে? এটার 80%ই থাকে ডান দিকে। লিভারকে আমরা বাংলায় কলিজা বলি, আর তোমার হার্টকে আমরা জান বলি অনেক সময়। জান আমার জান, এটা তো পড়ে ফেলছো রক্ত ক্লাসে। জান থাকে হচ্ছে আমাদের বক্ষ গহ্বরে, এবং এটার বেশিরভাগই আবার দেখতেছো বাম দিকে থাকে। এই জন্য আমরা ইংরেজিতে অনেক সময় মজা করে বলি যে নেভার লিসেন টু ইয়ার হার্ট বিকজ ইটস নট অন দ্য রাইট সাইড, হার্ট তো লেফট সাইড অবস্থিত আর কি। যাই হোক, জান আমার বললে হাত দিতে হবে বুকের মাঝখানে একটু বাম দিকে আর কি, আর কলিজা বললে একটু নিচে ডান দিকে হাত দিতে হবে আর কি। যাই হোক, এই বিভ্রাটা আর হয়তো তোমরা পড়বা না। পুরা লিভার মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। এটার ওজন পুরুষের বেলায় 1.4 থেকে 1.8 কেজি, স্ত্রী লোকের বেলায় একটু কম, 1.2 থেকে 1.4 কেজি, যেটা কিনা একজন সুস্থ মানুষের তার মোট ওজনের 3 থেকে 5%। তোমার ওজন যদি হয় 100 কেজি, আল্লাহ মাফ করুক, তাহলে তোমার ওজন কমাইতে হবে। তোমার ওজন 100 কেজি হইলে তোমার কলিজা হচ্ছে 3 থেকে 5 কেজির মতো আর কি, রাফলি আর কি। পুরা লিভার একটা চকচকা একটা আবরণ দ্বারা আবৃত থাকে যেটাকে বলে গ্লিসন্স ক্যাপসুল, প্রায় আসে পরীক্ষায়। তাহলে যকৃৎ কি দ্বারা আবৃত থাকে বললে অ্যান্সার করে আসবে হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। ওকে, লেটস কলিজাকে এটা আলাদা করে ফেলি আর কি। হ্যাঁ, এবার আসো কলিজার 4টা টুকরা। হ্যাঁ, কেমনে কেমনে জানি সব মিলে যায়। হ্যাঁ, ওই যে হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টা বলো তো? হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ না? 2টা অলিন্দ, 2টা নিলয়। আবার এদিকে দেখো লিভার, কলিজার টুকরাও 4টা, হৃদয়ের কুঠুরিও 4টা, আবার এইদিকে কলিজার টুকরাও 4টা। কোইন্সিডেন্টালি আবার মুসলমানদের 4 বিয়ে করা সুন্নত আর কি। হ্যাঁ, কেউ মিলাই নিও না যে 4 প্রকোষ্ঠে 4 জন, 4 টুকরা 4 জনের, এটা মিলে গেলে কোইন্সিডেন্স। হ্যাঁ, আমি কিছু বলি নাই কিন্তু এগুলা। এবার চলে আসো এই লিভারের 4 টুকরার সবচেয়ে বড় টুকরা যেটা, খণ্ড যেটা, লোভ যেটা, এটাকে বলে ডান খণ্ড বা রাইট লোভ। আর এই যে বাম পাশে যে খণ্ডটা, এটাকে বলে লেফট লোভ বা বাম খণ্ড। ডান খণ্ডটা লিভারের সবচেয়ে বড় খণ্ড, এটা প্রায় বাম খণ্ডের তুলনায় 6 গুণ বড়। ঠিক আছে? তাহলে যকৃতের সবচেয়ে বড় টুকরা কোনটা, কলিজার সবচেয়ে বড় টুকরা কোনটা? তুমি আমার কলিজার বাম টুকরা, এটা বললে কিন্তু ঝগড়া লেগে যাবে। তুমি আমার কলিজার ডান টুকরা সবচেয়ে বড়, এটা বললেও ঝগড়া লাগবে। তাহলে বাম টুকরাকে, এইগুলো না বলাই ভালো, বুদ্ধিমানের কাজ। তাহলে ডান টুকরা রাইট লোব, বাম টুকরা লেফট লোব, বুঝছো? আচ্ছা, আর এখানে একটা লিগামেন্ট দেখতে পাচ্ছ, যকৃতের যে লোবগুলো আলাদা হয় এটার জন্য যে লিগামেন্টটা লাগে এটাকে বলে ফ্যালসিফর্ম লিগামেন্ট। ফ্যালসিফর্ম লিগামেন্ট, হ্যাঁ, তাহলে এটাও একটু মাথায় রেখো যে যকৃতকে ডান এবং বাম খণ্ডে বিভক্ত করে কোন কোন লিগামেন্ট বললে অ্যান্সার করে আসবে হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট, ফ্যালসিফর্ম লিগামেন্ট। হ্যাঁ, এবার চলে আসো হচ্ছে পেছন দিক থেকে, যদি আমি তোমাদেরকে একটু লিভারকে দেখাই, এই যে খণ্ডটা, এটাকে আমরা বলি কর্ডেট লোব, কর্ডেট লোব, কর্ডেট। আর একদম নিচের দিকে যে এই যে 4 কোনা খণ্ড, অনেকটা এরকম, তোমরা বুঝতে পারতেছো কিনা হয়তো, এটাকে আমরা বলি কোয়াড্রেট লোব, কোয়াড্রেট লোব। তাহলে লিভার হ্যাজ গট 4 লোবস,
রাইট লেফট, ডান বাম কোয়াড্রেট আর কর্ডেট, ডান বাম কোয়াড্রেট আর কর্ডেট, ডান বাম কোয়াড্রেট আর কর্ডেট, ঠিক আছে? তাহলে এই চারটার মধ্যে সবচেয়ে বড় খণ্ড কোনটা বললে অ্যান্সার করে আসবে হচ্ছে ডান খণ্ড। ডান খণ্ড বা যেটাকে ইংরেজিতে আমরা বলছি রাইট লোব, এটা বাম খণ্ডের তুলনায় 6 গুণ বড়, 6 গুণ বড়। ওকে ভাইয়া, বুঝলাম। এবার আসো যকৃতের মধ্যে, এর ভেতরে তো আরো বা লোবের ভেতরে আরো ছোট ছোট লোবিউল থাকে, আমরা ওগুলাও দেখবো একটু পরে। আর যকৃত থেকে নালি টালি পার্টগুলো যদি আমি একটু বুঝাই দিই, আমি একেও দেখা দিব, তার আগে একটু বুঝাই দিই তোমাদেরকে। সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখো একটু, এই জায়গাটা একটু নোটিস করো, অগ্নাশয়টা একটু সরায় ফেলি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো যকৃতের এই যে এই জায়গাটা একটু নোটিস করার চেষ্টা করো। দেখো যকৃতের ডান খণ্ড থেকে, দেখো এই যে ডান খণ্ড থেকে এই অংশটাকে আমরা বলি ডান যকৃত নালী। দেখো ডান খণ্ড থেকে এলো ডান যকৃত নালী, এই যে এইটুকু ডান খণ্ড থেকে ডান যকৃত নালী, এই যে এইটুকু। আর বাম খণ্ড থেকে আসে বাম যকৃত নালী। এই দুইটা নালী এক হয়ে তৈরি করে অভিন্ন যকৃত নালী, অভিন্ন যকৃত নালী। আর এইদিকে পিত্তথলি থেকে আসে পিত্তনালী, পিত্তনালী, হ্যাঁ, যেটাকে ইংরেজিতে আমরা সিস্টিক ডাক্ট বলি। থলি ইংরেজি সিস্ট, তো তাই থলি থেকে আসছে, এই জন্য সিস্টিক ডাক্ট। তাহলে বুঝো পিত্তনালী আর এদিকের অভিন্ন যকৃত নালী এটা মিলে এক হয়ে তৈরি করে অভিন্ন পিত্তনালী। এই নামটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অভিন্ন পিত্তনালী বা পিত্ত ইংরেজি বাইল, এই জন্য এটাকে আমরা বলি কমন বাইল ডাক্ট। আমি একেও দেখাবো, আবার একটু বলে দিই। ডান খণ্ড থেকে আসছে এইটুকু হচ্ছে ডান যকৃত নালী, বাম খণ্ড থেকে আসছে বাম যকৃত নালী, হ্যাঁ, এই দুইটা মিলে তৈরি করবে একসাথে অভিন্ন যকৃত নালী। আর পিত্তথলি থেকে আসবে হচ্ছে পিত্তনালী বা সিস্টিক ডাক্ট। পিত্তনালী আর অভিন্ন যকৃতনালী এক হয়ে তৈরি করবে অভিন্ন পিত্তনালী। কি তৈরি করবে? অভিন্ন পিত্তনালী, কমন বাইল ডাক্ট। এই অভিন্ন পিত্তনালীটা দেখো এটা প্রবেশ করবে ডিওডেনামে। এই কথাটা প্রায়ই লাগবে যে অভিন্ন পিত্তনালী উন্মুক্ত হয় কোথায়? ডিওডেনামে। এটা ডিওডেনামে উন্মুক্ত হওয়ার আগে একটু ফুলে যায়। বায়োলজিতে কোনো নালী ফুলে গেলে এটাকে আমরা বলি অ্যাম্পুলা। এটা যে বিজ্ঞানী আবিষ্কার করেন তার নাম হচ্ছে ভ্যাটার, এই জন্য এটাকে অ্যাম্পুলা অফ ভ্যাটার বলি। তাহলে অ্যাম্পুলা অফ ভ্যাটার তৈরি করে অভিন্ন পিত্তনালী পিত্তক্ষরণ করবে কোথায়? ডিওডেনামে। কথা বুঝে একই কোশ্চেনের প্যাটার্ন কেমন চেঞ্জ হয় দেখো। পিত্তরস তৈরি হয় কোথায়? যকৃতে। পিত্তরস সঞ্চিত থাকে কোথায়? পিত্তথলিতে। আর পিত্তরস খরিত হয় কোথায়? বললে অ্যান্সার কিন্তু ডিওডেনামে। পিত্তরস তৈরি হয়েছে যকৃতে, জমা ছিল গল ব্লাডার বা পিত্তথলিতে, আর এটা খরিত হয়েছে কোথায়? এই যে অভিন্ন পিত্তনালী বা অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে, ডিওডেনামে। এই ধাক্কায় এরই সাথে আমি তোমাদেরকে একটু অগ্নাশয়টাও পড়ায় নিব এখান থেকে, হ্যাঁ। অগ্নাশয়ের মধ্যে দেখো এটা গোলাপি রঙের পাতার মতো গ্রন্থি, এরকম কথাবার্তা পড়ে এসছো তোমরা। যে অগ্নাশয়ের দেখো এটা 10 থেকে 15 সেন্টিমিটারের মতো লম্বা অ্যারাউন্ড। পাকস্থলীটা একটু সরায় ফেলি তাহলে আর একটু ভালো ধরতে পারবা। এই যে দেখো অগ্নাশয়ের এই যে অংশটা, যে অংশটা এরকম আড়াআড়ি থাকে, তো ডান এই পাশে যে ডান পাশটা, এটা আমার ডান হাত, তো এই যে ডিওডেনামের মাঝখানে থাকে এটাকে আমরা বলি মস্তক বা হেড। আর গত রক্ত ক্লাসে পড়ে এসেছিলাম প্লিহা, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে স্প্লিন বা প্লিহা। দেখো এটাই কিন্তু সেই প্লিহা বা স্প্লিন। তাহলে এই যে দেখো অগ্নাশয়টা এইদিকে তো ডিওডেনামের মাঝখানে, এইদিকে প্লিহার সাথে লাগানো, যে অংশটা প্লিহার সাথে লাগানো এটাকে বলে লেজ, টেইল। আর এই যে মাঝখানে যে অংশটা এটা হচ্ছে হেড বা মস্তক। মাথার লেজের মাঝখানের অংশটাকে বলে বডি। ভাইয়া তাহলে অগ্নাশয়, এটা এটা ভাই অগ্নাশয়ের নাম কেন অগ্নাশয়? শুক্রাশয় শুক্রাণু তৈরি হয়, ডিম্বাশয় ডিম্বাণু তৈরি হয়, অগ্নাশয় কি তৈরি হয়? পোলাপাইন কয় ভাই অঙ্গাণু, আগুন। অগ্নাশয় এটা হচ্ছে আমরা কি করি, খাবার পুড়ায় খাই না, বারবিকিউ করে খাই। আদিমকালে যখন রান্না বান্না পারতো না, তখন খাবার পুড়ায় পুড়ায় খাইতো। তো অগ্নাশয়ের এনজাইম গুলা ওই পরিপাকে হেল্প করে। পুড়াইলে যেমন খাবার পরিপাক করতে সহজ হয়, অগ্নাশয়ের রস দিয়েও খাবার পরিপাক করতে হেল্প করে, এই জন্য এটাকে অগ্নাশয়ের সাথে তুলনা করা হয়েছে। অগ্নাশয়ে 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা পাতার মতো গোলাপি রঙের গ্রন্থি, এখানে যদিও বোঝা যাচ্ছে না। এটার এই অংশটাকে বলে মস্তক, ডিওডেনামের মাঝখানে, প্লিহার সাথে থাকে লেজ, আর মাঝখানে থাকে বডি, হেড টেইল বডি। অগ্নাশয় এটা একটা মিশ্র গ্রন্থি, হ্যাঁ, এটার অন্তঃক্ষরা গ্রন্থিও থাকে, বহিঃক্ষরাও থাকে। যদি এটার বহিঃক্ষরা গ্রন্থি নালীযুক্ত পার্টি 90%। এই যে অগ্নাশয় গ্রন্থির ভেতরে যে ছোট ছোট নালী দেখতেছো, এই নামগুলো প্রায়ই আসে পরীক্ষায়, আসবেই তোমাদের পরীক্ষায়। এটার নাম হচ্ছে উইরসাং নালী। তাহলে অগ্নাশয়ের গ্রন্থির যে ছোট ছোট নালীগুলো থাকে তাদেরকে আমরা বলি উইরসাং নালী, উইরসাং নালী। আর উইরসাং নালীগুলো একীভূত হয়ে বড় যে অগ্নাশয় নালীটা বের হয়, এই অগ্নাশয় নালীও ওই যে অ্যাম্পুলা অফ ভ্যাটার, মানে ওই অভিন্ন পিত্তনালীর অ্যাম্পুলা অফ ভ্যাটারের সাহায্যে গিয়ে ডিওডেনামে উন্মুক্ত হয়। তাহলে অগ্নাশয় রস অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ডিওডেনামে গিয়েই উন্মুক্ত হয় আর কি।
আর অগ্নাশয় এটার ভেতরে ছোট 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 বিচ্ছিন্ন দ্বীপের মতো, দ্বীপ ইংরেজিকে আইল্যান্ড, আইল্যান্ডের মতো কোষগুচ্ছ থাকে যাদেরকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তোমরা হয়তো নাম শুনে এসছো সবাই, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে এই হলো আমাদের মোটামুটি যকৃৎ গেল, অগ্নাশয় গেল, লালা গ্রন্থি তো গত ক্লাসেই পড়ছিলা। প্যারোটিড গ্রন্থির এই যে নালীটা দেখো, এটা দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের এখানে হবে, দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে। আর সাবম্যান্ডিবুলার পড়েছিলাম ম্যান্ডিবলের নিচে, এই যে এইটা, এটা হচ্ছে যে জিহ্বার নিচে ফ্রেনুলামে। আর ওই যে সবচেয়ে ছোট ভেতরের দিকে সাবলিঙ্গুয়াল, এটাও জিহ্বার নিচে ফ্রেনুলামে গিয়ে উন্মুক্ত হয়। তাহলে ভাইয়া আমরা মোটামুটি যকৃতের গঠনটা দেখলাম, আমরা অগ্নাশয়ের গঠনটাও দেখলাম, এবং লালা গ্রন্থিগুলো আবার একটু গত দিনের পর আবার একটু রিক্যাপ করলাম। তাহলে যকৃতের এই ছবি নিয়ে আর আমাদের আসলে কথা বলার মতো কিছু নাই, আমরা ডিটেলস পড়ে ফেলছি। পিত্তরসের ব্যাপারটা একটু আসো। পিত্তরস যকৃৎ কোষ থেকেই কিন্তু উৎপন্ন হয়, যদিও জমা থাকে পিত্তথলিতে। গত ক্লাসেই পড়েছি পিত্তরস স্নেহ জাতীয় খাবারকে ভেঙে সাবানের ফেনার মতো ক্ষুদ্র কণায় পরিণত করে, যেটাকে বলে অবদ্রবণ বা ইমালসিফিকেশন। ঠিক আছে, পিত্ত লবণ, হ্যাঁ, ওই যে সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টোরোকোলেট, গত ক্লাসে একটু দেখেছিলাম আমরা। ওরা মূলত হচ্ছে তোমার এনজাইমের মধ্যে লাইপেজ, পিত্তরস মেনলি লাগে চর্বি জাতীয় খাবার পরিপাকের জন্য, লাইপেজকে সক্রিয় করে আর কি। আচ্ছা, এছাড়াও কিছু ভিটামিন, যে লিপিডে দ্রবণীয় ভিটামিন, একটু পরে আমরা পড়বো, লিপিড বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন মনে রাখার টেকনিক লাদেক। ভিটামিন এল বলে তো কিছু নাই, এল মানে লিপিড, তাহলে ভিটামিন এল, এল কোনো ভিটামিন না, এটা হচ্ছে লিপিড। লিপিডে দ্রবণীয় ভিটামিন 4টা, এ ডি ই কে সবগুলাকেই শোষণ করতে পিত্তরস লাগে, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে। আর ওই যে অদ্রবণীয় ফ্যাটি অ্যাসিড আর কোলেস্ট্রল, চর্বিকে শোষণ করার জন্য মূলত আমাদের পিত্তরসটা লাগে। পিত্তরস ডেইলি খরিত হয় তোমার 600 থেকে 800 ml, 600 থেকে 800 ml। আমি সবগুলা একবারে লিখে দিব বলছিলাম না, একবারে লিখে দিই। স্যালাইভা মানে লালারস, লালারস, স্যালাইভা বা লালারস ডেইলি ক্ষরণ হয় 1200 থেকে 1500 ml, 1200 থেকে 1500 ml। এটার পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4, এটা হলো পিএইচ, পিএইচ। আচ্ছা, এরপরে হলো ধরো তোমার এটাতে পানির পরিমাণ, পানির পরিমাণ 95.5 থেকে 99.5%, এর বাইরে বাকি জিনিসপত্র খুব একটা আসে না। এটা গেল হচ্ছে আমাদের লালারস। লেটস টক অ্যাবাউট গ্যাস্ট্রিক জুস, বাংলা যেটাকে আমরা পাচক রস বলি, গ্যাস্ট্রিক জুস বা পাচক রস। এইটা খরিত হয় ডেইলি 2 লিটার্স, 2 লিটার। এবং এইটার পিএইচ কত? এটার পিএইচ সবচেয়ে কম, এটার পিএইচ হলো 1.8 থেকে 3.5। এটা কেমিস্ট্রিতেও এরকমই আছে, কোথাও 1 থেকে 3, কোথাও 1 থেকে 4, এরকম, মানে এক এক বই এক এক রকম আছে, মোটামুটি এরকম 1 2 3 এর মধ্যেই থাকে। আর এইটাতে পানির পরিমাণ সবচেয়ে বেশি, এটাতে পানির পরিমাণ হলো 99.45% থাকে হচ্ছে পানি। বুঝছি ভাইয়া। বাকি থাকলো কি রস ভাইয়া? বাকি থাকলো হচ্ছে আমাদের আন্ত্রিক রস, অগ্নাশয় রস আর পিত্ত রস। আন্ত্রিক রস, তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে অগ্নাশয় রস, প্যানক্রিয়েটিক জুস, অগ্নাশয় রস। আর এদিকে হচ্ছে তোমার পিত্ত রস, পিত্ত রস। ঠিক আছে, আন্ত্রিক রস খরিত হবে ডেইলি 1 থেকে 2 লিটার, এগুলো মাঝে দামা নামের বই আছে। অগ্নাশয় রস ডেইলি খরিত হবে 400 থেকে 800 ml, 800 ml। আর পিত্তরস খরিত হবে ডেইলি 600 থেকে 800 ml, 800 ml। এগুলায় মোটামুটি সবই 98% পানি, রাফলি তুমি সব মনে রাখবা 98%, বুঝছো? আন্ত্রিক রসে যেমন বইয়ে বলা আছে 97 থেকে 98% পানি থাকে, অগ্নাশয় রসেও 98%, পিত্তরসেও 98%, কোথাও কোথাও 98.5ও আছে, মানে সব 98, এই তিনটাই। আর এগুলার পিএইচ সব ক্ষারীয়, অগ্নাশয় রসের পিএইচ হলো 8 থেকে 8.3, পিত্তরসের পিএইচ হলো 8 থেকে 8.6, আর আন্ত্রিক রসের পিএইচ হলো তোমার ওই 6.5 থেকে 7.5, এই যে এরকম আর কি। খুব জরুরি জিনিস না, আজমল স্যারের বইয়ে কিছু আছে, এগুলো আজমল স্যারের বই আছে, আর এগুলো বেশিরভাগই আজমল স্যারের বইয়ে নেই, কিছু আছে 2-4টা আছে, বাকিগুলো আমি মাঝে দাবা আলিম স্যারের বই থেকে বলছি। তাহলে পিত্তরস খরিত হয় কোত্থেকে? পিত্তরস আমাদের খরিত হয় কোনটি থেকে? এটা উৎপন্ন হয়, খরিত হয় যকৃৎ থেকে, জমা থাকে পিত্তথলিতে। আর খরিত হয়, খরিত হয় কোথায়? খরিত হয় কোথায়? ও তাহলে এটা ভুল হয়েছে তো, পিত্তরস দেখো খরিত হয় বলছে, হ্যাঁ, এটা তৈরি হয় যকৃতে, কিন্তু খরিত হয় ডিওডেনামে, ক্ষুদ্রান্ত্রে, এই জন্যই ভুলটা করে পোলাপাইন। সবাই তো যকৃৎ দেয়, পিত্তরস তৈরি হয় যকৃতে, জমা থাকে পিত্তথলিতে, আর খরিত হয় ক্ষুদ্রান্ত্রে ডিওডেনামে।
যকৃতের আবরণের নাম কি বলো, একটু আগেই পড়ে এসেছি, গ্লিসন্স ক্যাপসুল, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, গ্লিসন্স ক্যাপসুল। একটা কোয়েশ্চেন দেখো, উদ্দীপকের তন্ত্রের থলিটি থেকে দেহ অপসারণ করলে কি ঘটবে, মানে পিত্তথলি কেটে ফেললে কি হবে? চর্বি জাতীয় খাবার ঠিক মতো পরিপাক হবে না। তোমরা জানো যে গল ব্লাডারে পাথর হয়, পিত্তথলিতে পাথর হয়, আমরা অপারেশন করে কেটে ফেলে দিই। কিছু প্রাণীর পিত্তথলি থাকে না, হ্যাঁ, অন্য বই আছে, মাঝে মাঝে বই আছে। কুকুর, যারা কুকুর পালো তারা জানো, কুকুর চর্বি জাতীয় খাবার খাইলে হজম করতে পারে না। ঘোড়া, ঘোড়া তো ঘাস ছাড়া কিছু খাই না। কুকুর, ঘোড়া, এই দুইটা জানলেই হবে মেইনলি, কুকুর আর ঘোড়া। এর বাইরেও কিছু আছে, যেমন ইঁদুর, তারপরে হরিণ, এই দুইটা কম আসে, মেইনলি এই দুইটা আসে। কুকুর আর ঘোড়া, এদের পিত্তথলি নাই, ঠিক আছে? কুকুর, বিড়াল, কুকুর, ঘোড়া, বিড়াল বলে ফেলছি, সরি, কুকুর, ঘোড়া, ইঁদুর আর হরিণ, এদের পিত্তথলি থাকে না। মানুষের যখন পিত্তথলি কেটে অপারেশন করে ফেলে দিবা তুমি ডাক্তার হওয়ার পরে, তাহলে কি সমস্যায় পড়বে রোগীকে? পিত্তথলির পিত্তরস মূলত লাগে চর্বি জাতীয় খাবার পরিপাকের জন্য। এখন কারো পিত্তথলি ফেলে দেওয়ার পরে তারে কইবা যান, আর কয়দিন বাঁচবেন আপনি, সকাল বাকাল সন্ধ্যা পুরান্না কেয়াদের মতো কাচ্চি খাবেন, ব্রেকফাস্টে কাচ্চি, ডিনারে কাচ্চি, লাঞ্চে কাচ্চি, মন খারাপ থাকলে কাচ্চি, খুশি হইলে কাচ্চি, হ্যাঁ, আনন্দ বেদনা সুখ, বিয়ে করলে কাচ্চি, ব্রেকআপে কাচ্চি, হ্যাঁ। তো এরকম বলা যাবে না। আমরা যারা পিত্তথলি ফেলে দিব অপারেশন করে, তাদেরকে বলতে হয় যে আপনি চর্বি জাতীয় খাবার কম খাবেন। কেন? কারণ তার পিত্তরস এমন না যে উৎপন্ন হয় না, উৎপন্ন হচ্ছে, কিন্তু যকৃতে আলাদাভাবে জমা থাকে না। মানে ওই যতটুকু লিভার থেকে আসে তাই। কিন্তু একবারে যদি সে অনেক বেশি চর্বি জাতীয় খাবার ভক্ষণ করে, তাহলে এত বেশি পিত্তরস তো তার নেই, লিভার থেকে তো আস্তে আস্তে উৎপন্ন হয়ে আসে, এই জন্য বদ হজম হবে। তাহলে পিত্তথলি না থাকলে তার মূলত পিত্তরসের কাজগুলাই লিখলে হবে, যে তার চর্বি জাতীয় খাবার পরিপাক ঠিক মতো হবে না, ইমালসিফিকেশন ঠিক মতো হবে না, তারপরে হচ্ছে তার চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে, এগুলা শোষণ ব্যাহত হবে। এই জন্য ভিটামিনের অভাব হইলে তার রাতকানা হতে পারে, ডির অভাব হইলে হাড় ক্ষয়জনিত রোগ হতে পারে, হ্যাঁ, কে এর অভাব হইলে রক্ততঞ্চন ব্যাহত হতে পারে। মানে পিত্তরস না থাকলে কি হবে, পিত্তথলি না থাকলে কি হবে, ওই পিত্তরসের কাজগুলা লিখে দিলেই হয়ে গেল, শেষ যেটা। আর পরেও আছে এই টপিক, আমরা পরেও পড়বো একটু। যকৃতের অভ্যন্তরীণ আণুবীক্ষণিক গঠন, যকৃতের মধ্যে লোব ছিল তো 4টা, এই প্রত্যেকটা লোবের মধ্যে আবার অসংখ্য লোবিউল থাকে। এটা তো লিভার, লিভারের মধ্যে এরকম লোবিউল থাকে, বহুভুজাকৃতির লোবিউল। আর প্রত্যেকটা লোবিউলের কেন্দ্রে একটা করে কেন্দ্রীয় শিরা থাকে, এই কথাটা একটু মাথা রাখবা, কেন্দ্রীয় শিরা। আর কেন্দ্রীয় শিরাকে কেন্দ্র করে আবার এরকম যকৃৎ কোষ থাকে, ওদেরকে আমরা বলি হেপাটোসাইট। হেপাটোসাইট এগুলা দেখতে মাইক্রোস্কোপে দেখলে মনে হয় রিক্সা বা সাইকেলের চাকার স্পোকের মতো, মাঝখানে গোল, চারপাশ দিয়ে এরকম স্পোকের মতো ছড়ায় আছে। এছাড়াও তোমরা হয়তো জানো কেউ কেউ, যকৃতে যে শ্বেত রক্তকণিকা থাকে, ম্যাক্রোফেজ গুলা, সবার ফেভারিট তোমাদের আমি জানি, এটাকে বলে কুফফার কোষ বা কাফফার কোষ থাকে। আচ্ছা, এখানে শুধু কেন্দ্রীয় শিরা ছাড়া পেত্ত নালী থাকে ছোট ছোট, যেখান দিয়ে পিত্ত তৈরি হয়, হ্যাঁ, ধমনী শিরা, এগুলো তো থাকেই, কিন্তু কেন্দ্রে একটা বড় কেন্দ্রীয় শিরা থাকে। আর মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে তাদেরকে বলে সাইনোসয়েড, এটা বেশি আসে পরীক্ষায়। যে সাইনোসয়েড দেখতে পাওয়া যায় কোথায়, এই যে যকৃতের লোবিউল গুলার মাঝখানে মাঝখানে। তাহলে ভাইয়া যকৃতের আণুবীক্ষণিক গঠনের মধ্যে কি কি পড়তে হবে বলেন তো? দেখো ওখানে অসংখ্য লোবিউল থাকে, 4টা না কিন্তু অসংখ্য বলেছি আমরা, অসংখ্য লোবিউল থাকে। এরপরে বলেছি লোবিউল, এই এটা গ্লিসন্স দ্বারা আবৃত, এটা তো পড়লাম। আচ্ছা, হেপাটিক কোষ থাকে, সাইনোসয়েডটা বেশ ইম্পর্ট্যান্ট, ভেতরে কেন্দ্রীয় শিরা থাকে, আর সাইনোসয়েড ওই যে ম্যাক্রোফেজ গুলা থাকে, যেটাকে আমরা বলতেছি কুফফার কোষ। তাহলে সাইনোসয়েড গুলাকে ঘিরে রাখে, আবৃত করে রাখে হচ্ছে কাফফার সেল। তাহলে দেখো যকৃতের সাইনোসয়েড গুলা ময়মনসিংহ বোর্ডে এসেছিল বোধহয়, যে যকৃতের সাইনোসয়েড গুলা কোন কোষ দ্বারা, একটু আগে কাফফার কোষ, বাকিগুলো সব অগ্নাশয়ের, একটু পরে দেখবা, আলফা, বিটা, গামা। তাহলে উদ্দীপকের এ চিহ্নিত অংশ বোঝাই যাইতেছে এটা কিন্তু ফাঁকা জায়গা, ভিলাই তো থাকে অন্ত্রে, হেপাটিক কোষে লেভেলিং করে নাই, লেভেলিং করছে কিন্তু সাইনোসয়েডে। উপরের চিত্রে কি আছে, এখানে একটা লোবিউল আছে, লোবিউলের মধ্যে এই যে কেন্দ্রীয় শিরা আছে, পুরাটা তো একটা লোবিউল, মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা, সাইনোসয়েড আছে, তাহলে 1 আর 2 দুইটাই হচ্ছে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তো অগ্নাশয় থাকে, তার মানে অ্যান্সার কিন্তু হচ্ছে 1 ও 2, 1 ও 2। যকৃতের সঞ্চয়ী কাজ খুবই 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 গুরুত্বপূর্ণ, সিকিউ এবং এমসিকিউ এর জন্য, একটু মন দিয়ে শুনবা, খুব সহজ করেই বলবো, খুব সহজ করেই বোঝার চেষ্টা করবা। ধরো এই পুরা আমার সামনে যে 86 ইঞ্চি এলজির স্মার্ট বোর্ডটা আছে, এটা পুরাটাই তোমাদের কলিজা, হ্যাঁ, পুরাটাই কলিজা, বড় সড়ো কলিজা তোমাদের। ওকে, কাচ্চি বিরিয়ানি তুমি খেতে পারো 1 প্লেট, খুশির ঠেলায় আবেগে বিবেক কাজ করে নাই, খেয়ে ফেলছো 5 প্লেট। অতিরিক্ত যে 4 প্লেট কাচ্চি খাইলা, এই কাচ্চির পোলাও চাল বা বাসমতি রাইস, এইটা পরিপাক হয়ে তোমার অন্ত্র থেকে
পাকস্থলী থেকে হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র, রক্ত ক্লাসে পড়ছিল, হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র দিয়ে লিভারে আসবে। লিভারে এসে ওই অতিরিক্ত গ্লুকোজটা জমা হবে গ্লাইকোজেনে। অতিরিক্ত গ্লুকোজটা জমা থাকবে গ্লাইকোজেন হিসেবে। কোনো কিছু তৈরি হওয়াকে আমরা বলি জেনেসিস। তাহলে গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন হলো, এই ঘটনাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস এটা ত্বরান্বিত করবে, এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে কোন হরমোন? ইনসুলিন। ইনসুলিন। এই দেখবা ডায়াবেটিস রোগীরা ফুটা করে করে ইনজেকশন নেয়। কেন নেয় ডায়াবেটিস রোগীরা ইনসুলিন নেয়? কারণ কি জানো? ইনসুলিন কি করে? রক্তের গ্লুকোজকে টাইনা নিয়ে কোষের মধ্যে ঢুকায় দেয়। বেটা কোষের মধ্যে ঢুকলে কোষ তো ব্যবহার করে ফেলবে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শক্তি করে ফেলবে, তাহলে গ্লুকোজের পরিমাণ কমে গেল। আর কি করবে? এই রক্তের গ্লুকোজের টানিয়ে নিয়ে লিভারে এনে করবে, যা লিভারে যায় গ্লাইকোজেনে কনভার্ট হয়, তাহলে রক্তের গ্লুকোজ কমে গেল। তাহলে ভাইয়া নর্মালি রক্তের গ্লুকোজের হিসাবটা একটু মাথা রেখো। গ্লুকোজের কিছু হিসাব, প্রতি 100 মিলিলিটার ব্লাডে 90 মিলিগ্রাম করে গ্লাইকোজেন থাকে, 90 মিলিগ্রাম করে গ্লুকোজ জমা থাকে প্রতি 100 মিলিলিটারের জন্য। 90 মিলিগ্রাম। মাজদা ম্যাডামের বই আছে মিলিমোল পার লিটারের হিসাবে লেস দ্যান 7.8 মিলিমোল পার লিটার গ্লুকোজ থাকে রক্তে। তাহলে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত? 7.8 মিলিমোল পার লিটার। 1 লিটারে 7.8 মিলিমোলের কম। ডায়াবেটিস মাপে না, এই যে খালি পেটে খাওয়ার পরে এই যে 7.8 সংখ্যাটা লাগে, এই জন্য। আর সর্বমোট যকৃতে গ্লাইকোজেন জমা থাকে, যকৃতে ম্যাক্সিমাম গ্লাইকোজেন থাকে 100 গ্রাম। 3টা ডেটা বলেছি। অতিরিক্ত কাচ্চি খেয়ে ফেললে, আবেগ কাজ করলে, বিবেক যদি কাজ না করে, অতিরিক্ত রাইস শর্করা যকৃতে গিয়ে গ্লাইকোজেনে পরিণত হয়। কোনো কিছু তৈরি হওয়াকে বলে জেনেসিস। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হওয়ার প্রক্রিয়াকে বলে গ্লাইকোজেনেসিস। এটা কোন প্রক্রিয়া, কোন হরমোন দ্বারা ত্বরান্বিত হবে? ইনসুলিন হরমোন দ্বারা ত্বরান্বিত হবে। এর বাইরে কিছু সাইড কথা বলেছি। আমাদের শরীরে রক্ত থাকে 5 থেকে 6 লিটার। এর মধ্যে প্রতি 100 ml রক্তের জন্য, প্রতি 100 ml রক্তে 90 মিলিগ্রাম করে গ্লুকোজ থাকে। মিলিমোল পার লিটারের হিসাবে করলে সেটা 7 মিলিমোল পার লিটার। আর যকৃতে সর্বমোট গ্লাইকোজেন থাকে। অশান্তির মূল কারণ, হ্যাঁ, কত সালে জানি? 1808, 15, 1824 সালে ফ্রেডরিক ভোলার অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানেটের তাপ দিয়ে পরীক্ষাগারে আকস্মিকভাবে অ্যামোনিয়াম সায়ানেট বানাইছিলেন। ওটারে আবার উত্তপ্ত করলে দেখা গেল যে ইউরিয়া হয়ে গেল। পরীক্ষাগারে তৈরিতে প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। তো ইউরিয়া তৈরি হয় কোথায়? পোলাপাইন কিন্তু দাগায় বৃক্ক। ভাবে আরে ইউরিয়া তো মূত্র দিয়ে সুসু করলে বের হয়ে যায়, তাহলে ইউরিয়া বোধহয় সুসু এ তো বৃক্কে তৈরি হয়, ইউরিয়া বোধহয় বৃক্কে তৈরি হয়। ইউরিয়া কিন্তু আসলে তৈরি হয় লিভারে। এই যে চক্রটা, এটার নাম তোমরা জানো, এটাকে বলে অর্নিথিন চক্র। এটার এর জন্য তোমাদেরকে আরেকটু ডিটেলসে পড়াবো যে অর্নিথিন সাইকেল বা ইউরিয়া সাইকেল কোথায় হয়। অর্নিথিন নাম শুনছো সবাই না? নাম তো শোনাই হোগা। অর্নিথিন বা ইউরিয়া সাইকেল ইট অকার্স ইন হোয়ার? বললে অ্যান্সার হচ্ছে যকৃত। তাহলে প্রোটিন অতিরিক্ত খাচ্ছি, রাইসের মাংস, রাইস বাদ দিলাম, মাংস খাইলে কি হবে? অতিরিক্ত মাংস অ্যামাইনো অ্যাসিড হয়ে লিভারে যাবে, লিভার অ্যামিনোমূলকরে ধামধুম কাটে ডিলিট করে ফেলবে। ডিলিট করবে ডিঅ্যামিনেশন, ডিঅ্যামাইনেজ এনজাইম দিয়ে। মেনলি যকৃতে হয়, কিছুটা বৃক্ক এবং মস্তিষ্কেও হতে পারে। ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া মেনলি লিভারে হয়। এরপরে এই অ্যামিনো অ্যাসিড থাকে না, ওটা হয়ে যায় কিটো অ্যাসিড। হ্যাঁ, এরপরে ওইটা আবার এই কিটো অ্যাসিড হয়ে ওইটা কি করে ভাইয়া? ওইটা আবার শ্বসনে শক্তি উৎপাদনে ব্যয় হয়ে যায়। মানে এই যে অ্যামিনো অ্যাসিড থাকলো না, কিটো অ্যাসিড হয়ে গেলে এটা শ্বসনে শক্তি উৎপাদনে ব্যবহৃত হবে। আর ওই অ্যামিনোমূলকের কি হবে? অ্যামিনোমূলক হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া হবে, আর অ্যামোনিয়াটা কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে তৈরি করবে অর্নিথিন চক্র বা ইউরিয়া সাইকেলের মাধ্যমে তৈরি করবে হচ্ছে ইউরিয়া। এই তাহলে প্রোটিন বিপাক বুঝছো কিনা বাচ্চারা? প্রোটিন বিপাক ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? প্রোটিন বিপাক ক্লিয়ার হলো কিনা একটু ইনবক্সে লিখে জানাও তো। প্রোটিন বিপাক ক্লিয়ার হয়েছে কিনা বলো। ডিলিট করবে কি দিয়ে? ডিঅ্যামাইনেজ এনজাইম দিয়ে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এত এত কমপ্লেক্স চিন্তা করার তো দরকার নেই। আসো তাহলে এই দেখো দুইটা তোমাদের গ্লাইকোজেন সঞ্চয় বুঝাই ফেলছি। হ্যাঁ, তোমরা জানো আমাদের হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র থাকে। হেপাটিক পোর্টাল শিরাতন্ত্রের মাধ্যমে অনেকটা রক্ত আমাদের পাকস্থলী, অন্ত্র, অগ্নাশয়, প্লীহা এই জায়গার রক্ত হার্টে যাওয়ার আগে লিভার হয়ে তারপরে যায়। এই জন্য লিভারে প্রায় 1500 ml ব্লাড সবসময় থাকে। তাহলে হেপাটিক পোর্টাল শিরাতন্ত্রের মাধ্যমে লিভারে কি পরিমাণ ব্লাড থাকে বলো? 1.5 লিটার। গ্লাইকোজেন সঞ্চয় বুঝাইছি, রক্ত সঞ্চয় বুঝাইছি, ভিটামিন সঞ্চয় আসবেই পরীক্ষায়, মাস ইনএভাইটেবল। লিপিডে দ্রবণীয় লাইপোজেনেসিস ডিটেলস বুঝাইছি। মানবদেহের বিভিন্ন সঞ্চয়ীয় বিপাকীয় কাজে কিউ মানে লিভার, লিভার গুরুত্বপূর্ণ। ওই যে তাহলে সঞ্চয় কাজ লিখবা, রক্ত সঞ্চয়, গ্লাইকোজেন সঞ্চয়, ভিটামিন সঞ্চয়,
চর্বি ও অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়, এগুলোই তো। আর বিপাকীয় কাজের মধ্যে যে শর্করা বিপাকে ওইগুলা লিখবা, প্রোটিন বিপাকে ডিঅ্যামিনেশন লিখবা, অর্নিথিন চক্র লিখবা, এগুলাই লিখবা। আচ্ছা, ইভেন রক্ততঞ্চনের যত ফ্যাক্টর আছে, হ্যাঁ, এগুলাও বেশিরভাগই লিভারে তৈরি হয়। রক্ত ক্লাসে পড়ে আসার কথা আমি এখানে ছোট্ট করে একটু বলে দিই। রক্ততঞ্চনের ফ্যাক্টর তো 13টা, এর মধ্যে লিভারে তৈরি হয় না। লিভারে তৈরি হয় না কয়টা, এটা মনে রাখা সহজ আরো। লিভারে তৈরি হয় না হচ্ছে ফুল পডে টুপ করে, হ্যাঁ। 3 নাম্বার তো টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, তাহলে 3 নাম্বার ফ্যাক্টর টিস্যু থেকে আসে, লিভার থেকে না। 4-এ তো ক্যালসিয়াম, ঠিক আছে। আর তোমরা জানো 5 নাম্বার ফ্যাক্টর ছিল প্রোঅ্যাক্সিলারিন, আর ওইটার সক্রিয় রূপ হচ্ছে অ্যাক্সিলারিন, তাহলে ওইটাও লিভার থেকে তৈরি হয় না, মানে অ্যাক্সিলারিন প্রোঅ্যাক্সিলারিন থেকে আসে, তাহলে 6। আর হচ্ছে যে হিমোফিলিয়া হয় যেটার কারণে, ফ্যাক্টর 8। আর একদম লাস্টে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এগুলো ওই যে টিস্যু টিস্যু থেকে আসে, এই জন্য 13। তাহলে লিভারে রক্ততঞ্চনের ফ্যাক্টর 13টা, এর মধ্যে এই 5টা ফ্যাক্টর লিভারে তৈরি হয় না, হ্যাঁ। 3, 4, 6, 8 আর 13 খুব জরুরি না, বইয়ে আছে এই জন্য বললাম আমি। ওকে, তাহলে পরিপাকতন্ত্রের উদ্দীপকে পি এর ভূমিকা, ওই যে লিভারের ভূমিকা বলছে, সবকিছু লিভারের কাজ সব লিখতে হবে। এ ও বি অংশ, এ তো দেখতেছি লিভার, লিভারের বাম খণ্ড। আর এ হচ্ছে লিভার আর বি হচ্ছে পিত্তথলি, সম্মিলিতভাবে পরিপাকে অংশগ্রহণ করে, ওই যে পিত্তরসের কাজ, লিভারের কাজ, এগুলো লিখতে বলছে। ভাত মাছ আমাদের দেহ গঠনের প্রধান উপাদান, এটি একটি বড় গ্রন্থি, বিপাকীয় প্রক্রিয়া ভূমিকা পালন করে। বাক্যের শেষ অংশ বিশ্লেষণ করো। বড় গ্রন্থির বিপাকীয় কাজ মানে যকৃতের বিপাকীয় কাজ, ওই যে শর্করা বিপাকে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, লাইপোজেনেসিস। প্রোটিন বিপাকে কি, ওই যে ইউরিয়া তৈরি, অর্নিথিন সাইকেল, ডিয়ামিনেশন, আর হচ্ছে যে প্লাজমা প্রোটিন সংশ্লেষণ, এই তো, আর কিছু নেই, শেষ। উদ্দীপকের ক অংশটি লিভার, বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা। আল্লাহ, এগুলো যে কত আসে বুঝছো, প্রত্যেকবারই আসে, হয় পরিপাক আসে আর না লিভারের কিছু একটা আসে। গতবারও বরিশাল বোর্ডে যে মনুরা যারা আসো দেখো আসছে। অগ্নাশয়, হ্যাঁ, অগ্নাশয়ের মধ্যেও দেখো এই যে বৈক্ষরা গ্রন্থিতে ছোট ছোট লোবিউল বা অ্যাসিনাস থাকে। এই বাচ্চারা চলে আসছো সবাই? আসছিস সবগুলা? কি অবস্থা সবার? ওকে, আমরা ঝটপট এই চ্যাপ্টারের শোষণ অংশটুকু একটু দেখে নিই, হ্যাঁ। ওকে, ফাইন। টেস্ট এক্সামের সময় কি ক্লাস করব নাকি টেস্ট এক্সামে ফোকাস করবো? আগে টেস্ট এক্সামে ফোকাস করবা, আর ক্লাস যদি করতে পারো করবা, আর নাহলে তো রেকর্ডিং তো আছেই, অনলাইনে তো সুবিধা এটাই, ইচ্ছা মতো পরে স্পিড বাড়ায় সবসময় করা যায় আর কি। আমরা বিশাল এক চ্যাপ্টারের বিশাল জিনিসপত্র পড়ে ফেলছি, পরিপাক কিভাবে হয়, পরিপাক গ্রন্থি, পৌষ্টিক নালী, বিশাল বড়, কিন্তু সব পড়ে ফেলছি, অনেক তথ্য। এখন আমরা আসো শোষণটা, ছোট্ট একটু টপিক, কেমনে হয় একটু ভালো মতো বুঝো, ধরে ধরে বুঝো। শোষণটা মূলত হয় ক্ষুদ্রান্ত্রে। দেখো, ক্ষুদ্রান্ত্রেই শোষণের 90% হয়। আর এখানে একটা কথা একটু জেনে রাখো, আমাদের ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম যে অংশটা, হ্যাঁ, ডিওডেনাম, ডিওডেনামটা মূলত এটা হলো ক্ষরণের সাথে জড়িত, মানে এখান থেকে হরমোন টরমোন গুলা খরিত হয়, ক্ষরণ। আর জেজুনাম আর ইলিয়ামটা হচ্ছে শোষণের সাথে জড়িত। জেজুনাম প্লাস ইলিয়াম, এই দুইটা হচ্ছে শোষণের সাথে জড়িত। তবে তোমাদের আজমল স্যারের বই একটা ভুল আছে, আমি সঠিকটা শিখাই, তোমরা সঠিকটাও জেনে রাখো। দেখো, ইলিয়াম যেহেতু ক্ষুদ্রান্ত্রের 3/5 এই জন্য শোষণ সবচেয়ে বেশি হয় ইলিয়ামেই, শোষণ সবচেয়ে বেশি হয় ইলিয়ামে, কিন্তু গাজী আজমল স্যারের বই লেখা আছে শোষণ সবচেয়ে বেশি হয় জেজু নামে। তো তোমরা আজমল স্যারেরটাই পড়ো, কারণ স্যাররা তো আসলে যারা তোমার কোশ্চেন করেন বেশিরভাগই তো দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে হয়তো অনার্স মাস্টার্স কোর্সে বোটানিতে বা জুওলজিতে, এবং সেক্ষেত্রে ওনারা হিউম্যান বডির চেয়ে রাদার দ্যান ওই যে ঘাস ফড়িং, তেলাপোকা, শ্রেণীবিন্যাস, বোটানির গাছপালা, এগুলো বেশি পড়ছেন। তো এই জন্য সবসময় তারা বইটাই যেটা আছে ওটাকে ধরেই আনসার করার সম্ভাবনা সবচেয়ে প্রবল। ইলিয়াম ক্ষুদ্রান্তের 3/5, ওখানেই সবচেয়ে বেশি শোষণ হয়, কিন্তু গাজী আজমল স্যারের বইয়ে লেখা আছে শোষণ সবচেয়ে বেশি হয় জেজু নামে। আমি প্রকৃত সত্যও জানালাম, বইয়ের সত্যও জানালাম। আর বৃহদান্ত্র এবং পাকস্থলী, পাকস্থলীতেও কিছু জিনিসপত্র, যেমন অ্যাসপিরিন জাতীয় ওষুধ, হ্যাঁ, ব্যথার ওষুধ বাইরে খুব খায়, আমাদের দেশে তো প্যারাসিটামল খায়, নাপা খায়, বাইরে খায় অ্যাসপিরিন। তারপরে স্যালাইন, আমরা যে ওর স্যালাইন খাই, স্যালাইন,
এইরকম কিছু জিনিসপত্র আছে যেগুলো পাকস্থলীতেও শোষণ হতে পারে। তাহলে বৃহদান্ত্র আর পাকস্থলী মিলায় মাত্র 10% শোষণ হয়, আর ক্ষুদ্রান্ত্রে হয় 90%। কেননা ক্ষুদ্রান্ত্রে এইরকম বড় 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 ভিলাই থাকে। আমরা গত ক্লাসে দেখেছিলাম না, ক্ষুদ্রান্ত্রের মিউকাসের অভিক্ষেপকে বলে ভিলাই। খুব সহজ করে বলবো, সহজ করে বুঝবা। শর্করা পরিপাক হয়ে যদি গ্লুকোজ আর গ্যালাক্টোজ হয়, যেগুলা জি দিয়ে আছে, মনে রাখবা এই দুইটা শোষণ হতে গেলে শক্তি লাগে, এটিপি লাগে। এটিপি মানেই হচ্ছে কাইনেটিক, মানে গতিশক্তি, কাইনেজ। তাহলে এই দুইটা গ্লুকোজ আর গ্যালাক্টোজ এরা সক্রিয়ভাবে শোষিত হয়। মানে সরাসরি তোমার এরকম ক্ষুদ্রান্ত্রের ভিলাই থেকে, ধরো এটা তো ক্ষুদ্রান্ত্রের, ধরো এই জায়গাটা ক্ষুদ্রান্ত্র, এটাকে জুম করে আঁকলে ক্ষুদ্রান্ত্রের ভেতরে এরকম ভিলাই পাই, এই যে এরকম ভিলাই। তো যদি গ্লুকোজ আর গ্যালাক্টোজ হয়, এই দুইটা এটিপি লাগে আর সোডিয়াম লাগে। এই দুইটা আয়নের সংস্পর্শে এনজাইম দিয়ে এই মানে ভেতরের ফাঁকা জায়গা, ক্ষুদ্রান্ত্রের ভেতরের লুমেন থেকে বের হয়ে সাবমিউকোসায় যে রক্তনালীগুলা থাকে, রক্তনালীর ভেতর দিয়ে সরাসরি গিয়ে পোর্টাল শিরা, তোমরা রক্ত ক্লাসে পড়ছিলা, পোর্টাল শিরা দিয়ে পাকস্থলী অন্ত্রের রক্ত আগে লিভারে যায়। তাহলে গ্লুকোজ গ্যালাক্টোজ এরা পোর্টাল শিরাতন্ত্র দিয়ে আগে লিভারে যাবে। লিভার দেখবে তোমার কতটুকু গ্লুকোজ দরকার, যতটুকু দরকার ও হার্টকে দিবে, বাকিটা এক্সেসিভ গ্লুকোজ ও গ্লাইকোজেন হিসেবে জমা করে রাখবে। তাহলে ভাই গ্লুকোজ গ্যালাক্টোজ হলো, যদি অন্য কোনো কার্বোহাইড্রেট হয়, মানে ফ্রুক্টোজ, সুক্রোজ বা ল্যাকটোজ হয়, তাইলে এরা সক্রিয় না, এরা নিষ্ক্রিয়, মানে ব্যাপন প্রক্রিয়া, জাস্ট বেশি থেকে কমের দিকে চলে যাবে। সক্রিয় শোষণ তো ওইটাই, যেটা কম থেকে বেশির দিকে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে সক্রিয় শোষণ। ঠিক আছে। আর যেটা তোমার কি বলে ওটাকে, বেশি থেকে কমের দিকে অটোমেটিক্যালি যায়, ওটাকে আমরা নিষ্ক্রিয় শোষণ বলি, ব্যাপন প্রক্রিয়া। তাহলে এত জিনিস যদি নাও পারো, তোমার এত কিছু ভাবাভাবি দরকার নেই, তুমি মনে রেখো অধিকাংশ কার্বোহাইড্রেট কেমনে শোষণ হয়, সিকোয়েন্সটা দেখো। গ্লুকোজ হয়, গ্লুকোজ তোমরা এত ডিটেলসে না গেলেও মনে রাখবা গ্লুকোজ সক্রিয় শোষণ হয়, মানে ওখানে শক্তি লাগে, এটিপি লাগে। গ্লুকোজ সক্রিয় শোষণ হয়ে বের হয়, মানে ক্ষুদ্রান্ত্রের লুমেনের ভেতর থেকে বের হয়ে ভিলাইয়ের সাবমিউকোসাতে থাকা যে ধমনী শিরা, রক্তনালী শিরার মধ্যে প্রবেশ করে। তাহলে এটা সাবমিউকোসা শিরা দিয়ে আগে যাবে হেপাটিক পোর্টাল শিরায়, হেপাটিক পোর্টাল শিরা, পোর্টাল শিরা। আর হেপাটিক পোর্টাল শিরা দিয়ে এইটা চলে যাবে হচ্ছে তোমার যকৃতে, যকৃত থেকে এটা চলে যাবে হৃৎপিণ্ডে, যকৃত থেকে হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ড থেকে গিয়ে গ্লুকোজ বডির সব জায়গায় গিয়ে হয় শক্তি উৎপাদন করবে, আর না হইলে যতটুকু এক্সট্রা থাকবে যকৃত জমা হয়ে থাকবে আর কি। মানে এই হচ্ছে গ্লুকোজের মানে কার্বোহাইড্রেট শোষণের কনসেপশনটা। আর কার্বোহাইড্রেট শোষণটা ত্বরান্বিত করে খুবই গুরুত্বপূর্ণ দুইটা হরমোন, একটা হচ্ছে ইনসুলিন, আর কিডনির উপরে থাকা অ্যাড্রেনাল গ্রন্থির হরমোন, ওটার নাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড। তাহলে একটু কষ্ট করে মনে রাখবা, কার্বোহাইড্রেট শোষণ ত্বরান্বিত করে ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড। তুমি যদি ওই স্লাইড জানতে পারো, নাইস টু নো, ওটা 2-3 বই মিলায় লেখা, যে গ্লুকোজ আর গ্যালাক্টোজ হইলে সক্রিয় শোষণ, আর ফ্রুক্টোজ, সুক্রোজ বা ল্যাকটোজ হলে নিষ্ক্রিয়ভাবে ব্যাপন প্রক্রিয়ায় হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র দিয়ে লিভারে যায়। না পারলে ফরগেট অ্যাবাউট ইট, খালি মনে রাখবা কার্বোহাইড্রেট গ্লুকোজ হিসেবেই শোষিত হয় অধিকাংশই, সক্রিয়ভাবে হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র দিয়ে লিভারে যায়, লিভার থেকে হৃৎপিণ্ডে যায়, তারপরে বডি সব জায়গায় গিয়ে ব্যবহৃত হয়ে যায়, আর অতিরিক্ত থাকলে লিভারে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। হোয়াট অ্যাবাউট প্রোটিন ভাইয়া? আমিষ হিসেবে যদি ডি অ্যামিনো অ্যাসিড হয়, তোমরা ওই যে ডিএল নাম শুনছো, ডান দিক দিয়ে বেঁকে গেলে ডি যৌগ, বাম দিক দিয়ে বেঁকে গেলে লেভোরেটরি বা এল যৌগ বা বামৌতি যৌগ। মনে রাখার টেকনিক কি জানো? ডি অ্যামিনো অ্যাসিড, ডি ফর ডিফিউশন, এমনি পড়বা, ডি ফর ডিফিউশন। ঠিক আছে। তাহলে ডি ডি অ্যামিনো অ্যাসিড ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয়, আর এল অ্যামিনো অ্যাসিড সক্রিয় প্রক্রিয়ায় শোষিত হয়। আর যদি না পারো, আগের প্যাটার্ন একই তরিকা ফলো করবা, মনে রাখবা প্রোটিন শোষণ হয়ে মূলত হয়, ভাইয়া শিখাইছে, অ্যামিনো অ্যাসিড। ওই ডিএল এর চাক করে পড়ার দরকারই নাই তোমাদের। অ্যামিনো অ্যাসিডই মূলত সক্রিয়ভাবে শোষিত হয়, মানে এখানেও শক্তি লাগে, সক্রিয় শোষণ হয়। এবং এইটাও সেম গ্লুকোজের মতো, হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র দিয়ে আগে যাবে লিভারে, লিভার থেকে যাবে হার্টে, হার্ট থেকে দেহের বিভিন্ন জায়গায় চলে গিয়ে দেহ গঠন করবে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে, প্রোটিন দিয়ে দেহ গঠন হবে। আর অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড যদি খেয়ে ফেলি, তখন লিভারে ওই যে ডিএমিনেশন দিয়ে ইউরিয়া তৈরি করবে। তার মানে ভাইয়া প্রোটিন আর কার্বোহাইড্রেট শোষণ তো একই রকমই অলমোস্ট, দুইটাই সক্রিয় শোষণ, দুইটাই মেইনলি হেপাটিক পোর্টাল শিরা দিয়ে, দুইটাই আগে লিভারে যায়, তারপর হার্টে যায়। এই তো, হ্যাঁ এক্স্যাক্টলি। কার্বোহাইড্রেট শোষণ ত্বরান্বিত করে হচ্ছে ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড, আর প্রোটিন শোষণ ত্বরান্বিত করে হচ্ছে মূলত থাইরয়েড গ্রন্থি থেকে আসা হরমোন থাইরক্সিন। তাহলে প্রোটিন শোষণ ত্বরান্বিত করে কোন হরমোন? একটু কষ্ট করে মনে রাখতে হবে, থাইরক্সিন, থাইরক্সিন। তোমরা সবচেয়ে বেশি প্যারা খাও, বিপদে পড়ো লিপিড শোষণ পড়তে যেয়ে, বই পড়তে যেয়ে লিপিড শোষণ কিছুই বুঝো না।
এই জন্য একটু মন দিয়ে কষ্ট করে নেক্সট 5-7 মিনিট শুনবা, লিপিড শোষণটা ভালো মতো বোঝার চেষ্টা করবা। পাকস্থলী, তারপরে থাকে ক্ষুদ্রান্ত্র, হ্যাঁ ক্ষুদ্রান্ত্রের শুরুতে তো ডিওডেনাম, তারপরে থাকে জেজুনাম, তারপরে থাকে ইলিয়াম, এই যে এরকম। আমি ক্ষুদ্রান্ত্রের কোনো একটা অংশ, এই জায়গাটা ধরো একটু জুম করে আঁকবো, এটা একটু বড় করে আঁকলাম, ধরো এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্রের সেই লুমেন, ঠিক আছে। লুমেনের একদম ভেতরে থাকে, তোমরা জানো একদম ভেতরে থাকে হচ্ছে মিউকোসা, এবং এই মিউকোসার অভিক্ষেপকে তোমরাও জানো, এদেরকে আমরা বলি ভিলাই, ঠিক আছে, এই যেরকম ভিলাই। ওকে ভাইয়া, হলো। এবার আসো মিউকোসার ঠিক নিচে, তোমরা ছিলাও গত ক্লাসে পড়েছো মাস্কিউলারিস মিউকোসা, তার ঠিক নিচে থাকে সাবমিউকোসা। ধরো এই যে লেয়ারটা আমি একটু ডাবল লেয়ার করে দিই, এই যে লেয়ারটা, এই যে এই অংশটুকু, ধরো এই যে এইটুকু, এইটুকু হচ্ছে সাবমিউকোসা, সাবমিউকোসা, সাবমিউকোসা। এই যে ধরো এই যে এই লেয়ারটা পুরাটা হচ্ছে সাবমিউকোসা, এই যে এটা, এই এই লেয়ারটা পুরাটা সাবমিউকোসা। এখন আমরা জানি আমাদের রক্ত পৌষ্টিক নালীর এই সাবমিউকোসাতেই মূলত ধমনী, শিরা এগুলা থাকে। ধরো আমি লাল কালার দিয়ে এরকম একটা ধমনী আঁকলাম, এই যে একটা ধমনী, তারপরে ধরো একটু পার্পেল বেগুনি কালার দিয়ে একটা শিরা আঁকলাম, হ্যাঁ, তারপরে ধরো একটা সবুজ কালার দিয়ে একটা লসিকা নালী আঁকলাম, এই যে এরকম লসিকা নালী আঁকলাম। এখন তোমরা এটাও জানো যে আমাদের রক্ত সংবহন তন্ত্র কিন্তু বদ্ধ, তাহলে আমাদের ধমনীও বদ্ধ, শিরাও বদ্ধ, কিন্তু আমাদের লসিকা তন্ত্র কিন্তু আবার হচ্ছে কিন্তু মুক্ত, তাহলে লসিকা নালী কিন্তু দেখো প্রান্ত প্রান্ত খোলা থাকতে পারে সাবমিউকোসার মধ্যে। ওকে ভাইয়া, এবার দেখো ভিলাইয়ের, ভিলাইয়ের যে আবরণী কোষ, ধরো এগুলা হচ্ছে ভিলাইয়ের আবরণী কোষ, ঠিক আছে, ভিলার আবরণী কোষ। এই ভিলার আবরণী কোষ থেকে আবার ছোট 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 অভিক্ষেপ বের হয়, এই যে এরকম ভিলায়েরও ছোট ভার্সন। তাহলে ভিলার আবরণী কোষ থেকে যে ছোট 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 অভিক্ষেপগুলা বের হয়, এদেরকে আমরা বলবো মাইক্রোভিলাই, ভিলায়ের ছোট ভার্সন, হ্যাঁ, মাইক্রোভিলাই। তাহলে এই হচ্ছে সেই মাইক্রোভিলাই। তাহলে মাইক্রোভিলাই বা ভিলাই কোথায় দেখতে পাওয়া যায়? ক্ষুদ্রান্ত্রে। মাইক্রোভিলাইগুলা দেখতে ওই যে মাইক্রোস্কোপে দেখলে টুথব্রাশের যে অংশটি আমরা ব্রাশ করি ব্রিসলের মতো লাগে, এই জন্য এই মাইক্রোভিলাইগুলা মিলে এই জায়গাটাকে আমরা বলি ব্রাশ বর্ডার। তাহলে ব্রাশ বর্ডার দেখতে পাওয়া যায় কোথায়? মানুষের। তাহলে ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ের উপরে মাইক্রোভিলাইগুলো একীভূত হয়ে তৈরি করে হচ্ছে ব্রাশ বর্ডার। ভাইয়া, লিপিড শোষণ হয়ে, আমরা তো গত ক্লাসে জানি, আপনি শিখাইছিলেন, লিপিড পরিপাক হয়ে দুইটা জিনিস হয়, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। আমি সহজ করে বলতেছি, হ্যাঁ, সহজ করে বোঝার চেষ্টা করো। গ্লিসারল পানিতে দ্রবণীয়, ও ঠিক একইভাবে খুব সহজেই নিষ্ক্রিয়ভাবে পানিতে দ্রবণীয় ওই পোর্টাল শিরাতন্ত্র দিয়ে শোষিত হয়ে যেতে পারে। ছোট ছোট ফ্যাটি অ্যাসিড যারা, এরাও মানে সহজেই পানিতে দ্রবণীয় হয়ে হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র দিয়ে শোষিত হয়ে যেতে পারে নিষ্ক্রিয়ভাবে। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের মধ্যে ছোট ফ্যাটি অ্যাসিডগুলা, একমাত্র মাথায় রাখবা ভাইয়া বলছে বড় বড় ফ্যাটি অ্যাসিডগুলো কি ভাইয়া, সরি, বড় বড় ফ্যাটি অ্যাসিড, বড় বড় ফ্যাটি অ্যাসিড, এরা কোনোভাবেই কোনোভাবেই এই লুমেনার ভেতর থেকে এখান থেকে বেরোতে পারতেছে না। কেউ যখন কোনো কাজে সাকসেসফুল হয় না, তখন সে জোট বাঁধে, নির্বাচনে দেখো না জোট বাঁধে, এরে টানে ওরা টানে। তাহলে বড় বড় ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে কার কার সাথে? এরা যুক্ত হবে কোলেস্টেরল, কোলেস্টেরল, এবং এরা যুক্ত হবে পিত্তরস বা পিত্ত লবণ, যাই বলো আর কি, পিত্তরস বা পিত্ত লবণ এবং পিত্তরসের দ্রবণীয় ভিটামিন ADE, এবং যুক্ত হবে মনোগ্লিসারাইড নামক লিপিডের সাথে, মনোগ্লিসারাইড, গ্লিসারাইড। এই কয়েকটা জিনিস মিলে একটা ছোট কণার মতো গঠন নিবে, এটাকে আমরা বলি মাইসেলি। কি বলি ভাইয়া? মাইসেলি। তাহলে দেখো, ধরো বড় বড় ফ্যাটি অ্যাসিড এই যে এরকম একটা মাইসেলি তৈরি করলো, এটা মাইসেলি, কথার কথা। তাহলে মাইসেলির মধ্যে কি থাকে আমি কেমনে মনে রাখছি? মাইসেলির মধ্যে মনে থাকে দিয়ে মনোগ্লিসারাইড থাকে, আর মাইসেলির মধ্যে ওই যে বড় বড় ফ্যাটি অ্যাসিড বেরোতে পারে না ও থাকে। তাহলে মনোগ্লিসারাইড, বড় বড় ফ্যাটি অ্যাসিড। আর কি থাকবে? ওই যে পিত্তরস, পিত্তরসের দ্রবণীয় ভিটামিন ADE, কোলেস্ট্রল, এগুলা মিলায় দলা পাকাইছে, পাকায় এখন এই যে ভিলার মধ্যে ঢুকছে, ভিলার আবরণী কোষে ঢুকছে। ঢোকার পরে এই মাইসেলি আর বের হইতে পারতেছে না, ও তো বেরোয় আসতে হবে, এই পর্যন্ত না আসলে রক্ত যাইতে পারবে না, এখন ও আর বের হইতে পারতেছে না। তখন মাইসেলিটা ভাঙবে, ভেঙে মাইসেলি ভেঙে এইবার তৈরি করবে বড় ফ্যাটি অ্যাসিডের জায়গায় তৈরি করবে ছোট ফ্যাটি অ্যাসিড, ছোট ফ্যাটি অ্যাসিড। আর তোমরা যখন ফ্লুইড মোজাইক মডেল পড়ছিলাম মনে আছে, কোষঝিল্লিতে ফসফোলিপিড থাকে, একটা মাথা দুইটা লেজ, ফসফোলিপিডের মাঝখানে মাঝখানে প্রোটিন থাকে, কোলেস্ট্রল থাকে। তাহলে এই ছোট ফ্যাটি অ্যাসিড এবার জোড় বাঁধবে এইগুলার সাথে,
এই যে ফসফোলিপিড, কোষ ঝিল্লির ফসফোলিপিড, তার মাঝখানে মাঝখানে থাকা প্রোটিন এবং তার মাঝখানে মাঝখানে থাকা কোলেস্ট্রল, এটাকে লিপোপ্রোটিনও বলে, লিপিড আর প্রোটিন, ফসফোপ্রোটিন এভাবে বলে, কোলেস্টেরল যুক্ত হয়ে আর একটা বড় জোট তৈরি করবে। এই যে বড় জোটটা তৈরি হবে এটাকে বলে কাইলোমাইক্রন। তোমরা কেউ কেউ হয়তো নাম শুনছো, কাইলোমাইক্রন। তাহলে মাইসেলি একবার হয়ে ঢুকছে ভেতরে, বেরোইতে পারে নাই, এই জন্য ওটাকে ভেঙে এখন আবার এই যে কাইলোমাইক্রন আরো বড় কণা তৈরি করছে। মাইসেলি কিন্তু ছোট কণা, কাইলোমাইক্রন আরো বড় কণা। ঠিক আছে, মাইসেলের মধ্যে ছিল বড় ফ্যাটি অ্যাসিড, কাইলোমাইক্রনের মধ্যে ছোট ফ্যাটি অ্যাসিড, আর কোষ ঝিল্লির তিনটা উপাদান ফসফোলিপিড, প্রোটিন, কোলেস্ট্রল মিলে তৈরি করবে হলুদ রঙের বা সাদা রঙের এই কাইলোমাইক্রন। এইবার এই কাইলোমাইক্রন ভিলার আবরণী কোষ থেকে বের হয়ে এখন সাবমিউকোসে আসবে। তাহলে কাইলোমাইক্রন যে বের হয়ে আসলো এই প্রক্রিয়াকে বলে এক্সোসাইটোসিস। তাহলে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কে বের হয়ে আসে, মাইসেলি না কাইলোমাইক্রন? কাইলোমাইক্রন। ভাইয়া কাইলোমাইক্রন তো অনেক বড়, আর আমাদের রক্ত সংবহন তন্ত্র তো বদ্ধ, ধমনী শিরার ভেতরে তো কোনো গ্যাপ নাই, ও তো ধমনী শিরায় ঢুকতে পারবে না, রক্তের মধ্যে দিয়ে ঢুকতে পারবে না। তাহলে কাইলোমাইক্রনের একমাত্র উপায় ওকে লসিকা নালীর মধ্যে দিয়ে যেতে হবে। এবং পরিপাক রক্ত ক্লাসে একটু পড়ে আসার কথা, আমাদের অন্ত্রে পৌষ্টিকতন্ত্রে যে লসিকা নালীগুলি থাকে, এই লসিকা নালীগুলিকে আমরা বলি ল্যাকটিয়াল, ল্যাকটিয়াল। আর আমরা যদি চর্বি জাতীয় খাবার বেশি খেয়ে ফেলি, চর্বি জাতীয় খাবার বেশি ভক্ষণ করলে তাহলে এরকম কাইলোমাইক্রন বেশি বেশি হবে। তখন লসিকাতে যদি এরকম সব কাইলোমাইক্রন দিয়ে ভরা থাকে, এরকম কাইলোমাইক্রন এরকম ভরা থাকে, তাহলে লসিকাটা সাদা দেখাবে। এই সাদা বর্ণের লসিকাকে তোমরা জানো এটাকে বলে কাইল, কাইল, কাইল। ভাই আপনি যে লিপিড শোষণ সহজ করে বুঝাইলেন, আমরা ওভারঅল যদি কার্বোহাইড্রেট প্রোটিনের মতো লিপিড শোষণ ওভারঅল লিখতে চাই, তাহলে এখানে কিভাবে লিখবো, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। তোমাদের এত কাহিনীতে না গেলে শর্টকাটে এরা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ, বাকি দুইটা সক্রিয় হইলে এটা মনে রাখবা নিষ্ক্রিয় শোষণ। এবং এটা কিন্তু হেপাটিক পোর্টাল শিরা না, এটা যাবে ক্ষুদ্রান্ত্রের লসিকা নালী, ল্যাকটিয়াল যেগুলা লসিকা নালী দিয়ে। এটা কিন্তু তোমার আগে তোমরা জানো যে বডির প্রধান লসিকা নালী দুইটা, রক্ত ক্লাসে পড়ার কথা, ডান পাশে থাকে ডান লসিকা নালী, আর উপরের নিচের অর্ধেকের পুরাটা, এবং বাম পাশে থাকে বক্ষীয় লসিকা নালী। ঠিক আছে, তাহলে নিচের অংশ তো এরা যাবে হচ্ছে ওই যে থোরাসিক ডাক্টে, বক্ষীয় লসিকা নালীতে যায়। বক্ষীয় লসিকা নালী দিয়ে এটা যায় হচ্ছে শিরাতন্ত্রে, শিরায় যায়, ওই যে বাম সাবক্লাভিয়ান বাম অন্তর্যগুলা রক্তের পড়া এগুলা শিরাতন্ত্রে যায়। আর শিরাতন্ত্র দিয়ে, এটা বই একটু ভুল আছে, শিরাতন্ত্র দিয়ে আগে যায় হচ্ছে তোমার হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডে যায়, তারপরে যায় হচ্ছে তোমার বাকি সব জায়গায়, লিভার বা বডির অন্যত্র, অন্যত্র সব জায়গায় যায়। তাহলে এটা হচ্ছে আমি খুব সহজে সামারাইজ করে বুঝাইলাম। আমি আবার লিপিড শোষণটা আবার রিক্যাপ করতেছি। লিপিড পরিপাক হয়ে মূলত ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়। এর মধ্যে ছোট ছোট ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পানিতে দ্রবণীয়, এরা নিষ্ক্রিয়ভাবেই শোষিত হয়ে যেতে পারে পোর্টাল শিরাতন্ত্রের রক্তের মাধ্যমে। বিপদে পড়ছে, চিপায় পড়ছে বড় বড় ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ তোমার কাছে কেউ টাকা পায়, তোমারে বেরোইলেই পিটাবে দইরা, তুমি একা একা বেরোবা না, আব্বাম্মুরে নিয়ে বেরোবা। তো বড় বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, কোলেস্ট্রল, পিত্তরস এবং পিত্তরসে দ্রবণীয় ভিটামিন এ ডি ই কে এদের সাথে যুক্ত হয়ে জোট বেঁধে তৈরি করবে কাইলোমাইক্রন। কাইলোমাইক্রনটা ভিলার কোষ থেকে বের হয়ে আসবে এখন, এটাকে বলে না সরি, প্রথমে মাইসেলি হবে। মাইসেলি তাহলে চর্বি জাতীয় খাবার পরিবহনের জন্য মাইসেলি লাগে, তাহলে মাইসেলির জন্য কিন্তু পিত্তরস লাগে। পিত্তরসের কাজের মধ্যে তাহলে পড়বা যে মাইসেলি গঠন, মাইসেলি পিত্তরস ছাড়া হবে না। মাইসেলি বেরোইতে পারবে না, বের হওয়ার জন্য ভেঙে ছোট ফ্যাটি অ্যাসিড হবে, ফসফোলিপিড, প্রোটিন, কোলেস্ট্রলের একটা লিপোপ্রোটিনের আবরণের মোড়কে আবদ্ধ হয়ে বড় কণা হবে কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন ভিলার কোষ থেকে বের হয়ে আসাকে বলে এক্সোসাইটোসিস। কাইলোমাইক্রন এত বড় জিনিস, ধমনী শিরায় ঢুকতে না পারে, চিপার মধ্যে পড়ছে, পড়ছে লসিকা নালীর মধ্যে। ক্ষুদ্রান্ত্রের লসিকা নালীকে কি বলে, ল্যাকটিয়াল। চর্বি জাতীয় খাবার বেশি ভক্ষণ করলে লসিকাতে কাইলোমাইক্রন বেশি হবে, তাই এই কাইলোমাইক্রন বেশি থাকার কারণে এই লসিকাকে আমরা সাদা বর্ণের, যেটাকে আমরা বলবো কাইল, কাইল। এই বাচ্চারা আমাকে একটু ইনবক্সে লিখে জানাও তো, এই যে কার্বোহাইড্রেট শোষণ, প্রোটিন শোষণ এবং লিপিড শোষণ, এটা যে পুরাটা বুঝাইছি, এটা বুঝছো কিনা? কার্বোহাইড্রেট শোষণ, প্রোটিন শোষণ আর লিপিড শোষণ বুঝছো কিনা? আর লিপিড শোষণ ত্বরান্বিত করে, এটাও ত্বরান্বিত করে থাইরক্সিন। প্রোটিন আর লিপিড শোষণ দুইটাই ত্বরান্বিত করে থাইরক্সিন, আর কার্বোহাইড্রেট শোষণ ত্বরান্বিত করে হচ্ছে ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড। ওকে, আচ্ছা এই আনিসা কোন জায়গাটা বুঝো নাই, আবার একটু লিখো যে ভাই বুঝি নাই। আনিসা তুমি কোন জায়গাটা বুঝো নাই বলো। হ্যাঁ
বলো যে ভাই আমি এই জায়গাটা বুঝিনি। হ্যাঁ, লিপিড, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়। তুমি এত কিছু না বুঝলেও খালি মনে রেখো ভাইয়া মাইসেলি, কাইলোমাইক্রন, এক্সোসাইটোসিস এগুলো লিপিড শোষণের সাথে জড়িত। আর একদম সিম্পলিফাইড শোষণ কিচ্ছু না পড়লেও তুমি এই জিনিসটা বুঝো, গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড দুইটাই সক্রিয়ভাবে হয়, দুইটাই লসিকানালি না, বরঞ্চ আমাদের শিরার মাধ্যমে আগে লিভারে যায়, লিভার থেকে হার্টে গিয়ে বডির অন্য জায়গায় যায়। কার্বোহাইড্রেট শোষণ ত্বরান্বিত করে ইনসুলিন, গ্লুকোকর্টিকয়েড, আর প্রোটিন লিপিড শোষণ ত্বরান্বিত করে থাইরক্সিন। আর ওভারঅল পরীক্ষা যদি আসে লিপিড শোষণ, তাহলে কি দিব, সক্রিয় না নিষ্ক্রিয়? জাস্ট নামগুলা মনে রেখো, কাইলোমাইক্রন, মাইসেলি, ক্ষুদ্রান্তের লসিকা নালীকে বলে ল্যাকটিয়াল, কাইলোমাইক্রন বেশি হয়ে গেলে, চর্বি বেশি খেলে তখন সেটাকে আমরা বলি কাইল, এগুলা। আচ্ছা, তাহলে দেখো এখানে সুন্দর করে বই আছে। এবার তোমরা আজকের ক্লাসের পরে গাজী আজমল স্যারের বই পড়ে দেখবা, দেখবা অনেক সহজ লাগবে। এমনিতে ছেলেমেয়েরা যখন পড়ে তখন ওদের অনেক কষ্ট হয়, পড়ে বুঝতে পারে না এই জিনিসপত্রগুলো। তাহলে আসো কুইজ নাম্বার 3, খেয়াল করো, আসো। শর্করা জাতীয় খাদ্য শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন, দেখো চিটাগং বোর্ডে এসেছিল এবারই, তোমাদের ইমিডিয়েট সিনিয়রদেরই পরীক্ষা এসেছিল এটা। শর্করা জাতীয় খাদ্য শোষণ করে কোন কোন হরমোন? মাথার একটু আগেই পড়লাম, ইনসুলিন আর একটা হচ্ছে কি গ্লুকোকর্টিকয়েড, এই দুইটা একটু আগেই না পড়ালাম। থাইরক্সিন হচ্ছে প্রোটিন আর লিপিড। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। শোনো, কোর্সটার নাম কি? ফাইনাল রিভিশন কোর্স। এখন তোমাদের এইচএসসির থিওরিটিক্যালি পড়া হচ্ছে 2 বছরের, এখন কোর্সটা কি ফাইনাল রিভিশন কোর্স। রিভিশনে কি মানুষ জীবনে প্রথমবারের মতো পড়ে? তো কোর্সটা ডিজাইনই করা এভাবে যে তুমি হয়তো আগে পড়েছো, রাইট, এবার এসে তুমি আবার একটু রিক্যাপ করতেছো। এখন তোমরা অনেকেই আছে যে জীবনে কোনোদিন বই খাতাই খুলো নাই, পড়োই নাই, তার কাছে শুনলে তো একটু কঠিন লাগবে, হুইচ ইজ ভেরি অবভিয়াস। কিন্তু দ্য গুড থিং ইজ তুমি যখন একবার শুনবা, তোমার 100% না হোক, 50% বা 30-20%ও যদি হয়, এরপরে তুমি যখন আবার বই পড়বা, তারপরে আবার একটু রেকর্ডের অংশটা যে জায়গায় ঝামেলা একটু টেনে দেখবা, দেখবা তোমার 80-90-100% ক্লিয়ার হতে বাধ্য। আর যারা আগে একবার পড়ছে তারা নিশ্চিত, আমি 3-4 বার বলে ফেলছি, এটা ক্লিয়ার না হওয়ার মতো অ্যালিয়েনের মতো করে আমি কিছু বলি নাই। মানে এই বইয়ে যেভাবে আছে বইয়ের কথাই ভেঙে ভেঙে আস্তে আস্তে বলছি। আর যারা একদমই লিটারেলি ইউ হ্যাভ নো আইডিয়া, ইউ হ্যাভ নেভার হার্ড অফ কাইলোমাইক্রন, ইউ হ্যাভ নেভার হার্ড অফ মাইসেলি, তোমার কাছে তো মনে হবে আল্লাহর আল্লাহ, ভাইয়ের উপরে বোধহয় ওহি নাজিল হইছে, এই ওহি ভাই আমাদের পাঠ করে শোনাইতেছে, তাই না? তো যাই হোক, যারা একদমই আগে পড়ো নাই তাদের জন্য পরামর্শ এটা, শুনলা তো টার্মগুলা, কিছুটা একটা আইডিয়া হয়েছে। এবার তুমি গো থ্রু ইউর মেইন বুক, গাজী আজমল স্যারের বই, তারপরে আবার যদি সমস্যা হয় আবার একটু স্পিড বাড়া, আবার ক্লাসটা করো, তারপর আবার বই পড়ো। এবার দেখো যে তোমার কত পার্সেন্ট ক্লিয়ার হয় বা হয় কিনা আর কি। ঠিক আছে, ওকে ফাইন। এবার চলে আসো হচ্ছে নেক্সট টপিক হলো ফারুক সাহেবের সকালের খাদ্য। ফারুক সাহেব সকালে কি খায়? আলু ভর্তা, সরিষার তেল আর ভাত। উদ্দীপকের কিউ এর সারবস্তু শোষণ ও পরিবহনে রক্ত ও লসিকা উভয়েরই ভূমিকা আছে। কত? আলু ভর্তা কার্বোহাইড্রেট, এটা রক্ত দিয়ে হবে। সরিষার তেল, ও ভাই তেল তো লিপিড, তেল কিন্তু পরিবহন হবে লসিকার মাধ্যমে, তাই না কও? আর ভাত তো শর্করা, এটাও কিন্তু রক্তের মাধ্যমে পরিবাহিত হবে। মানে তোমার বেসিক্যালি কার্বোহাইড্রেট আর লিপিড শোষণ পুরাটাই বিশ্লেষণ করতে হচ্ছে এই কোশ্চেনে। ওকে ফাইন, মাসুম লিখছো বুঝছি স্যার, না ওই যে কেউ কেউ লিখছে যে বুঝি নাই। এখন তুমি যারা আগে জীবনে কোনোদিন পরিপাকের চ্যাপ্টার খুলেও নাই, শোষণে জীবনে কাইলোমাইক্রনের নাম শুনো নাই, তার কাছে তো মনেই হবে যে ভাই কি পড়তেছি, কি হইতেছে এগুলা। হ্যাঁ, এখন আমি তোমার প্রান্তিক বেগের সমীকরণ লিখে পড়াইতেছি, ভি ইকুয়াল টু 2r² বাই আর এন, আছে না 2r² বাই 9 রো মাইনাস সিগমা ইন্টু জি। আরে ভাই রো কি, সিগমা কি, আমার তো কোনো আইডিয়াই নাই ভাই এগুলা। তুমি তো আকাশ থেকেই পড়বা, কারণ তুমি জীবনে শুনোই নাই যে প্রান্তিক বেগ জিনিসটা কি, তোমার তো আগে একটু জানতে হবে যে প্রান্তিক বেগ জিনিসটা কি আর কি। একবার শুনছো, বই পড়ো, আবার আবার ক্লাস করো, আবার বই পড়ো, তারপরও নাইলে বলো যে ভাই বুঝি নাই। আর যারা আগে পড়ছে এরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। অদ্রিতা, রাহি, এমডি রাব্বি, নাইম ইসলাম, আনিকাফ, মাহিম, রবিউল, আবির, সরবি, শান্তনী। ওকে, কংগ্রেচুলেশনস, ভেরি গুড। এই আসো, হরমোনগুলা তোমাদের অনেক কঠিন লাগে, ছেলেমেয়েরা এমসিকিউতে সবচেয়ে বেশি প্যারা খায়, আর অ্যাডমিশনে যে কান্নাকাটি লাগায় যে ভাই পরিপাকের হরমোন পারি না। 10 মিনিটের মধ্যে সব হরমোন পড়াই দিব, মন দিয়ে শুনবা, দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। গ্যাস্ট্রিন, এইটা পাকস্থলীর জি কোষ থেকে আসে। গ্যাস্ট্রিন নামেই বুঝতে পারতেছো, এই হরমোনটা হচ্ছে পাকস্থলীর হরমোন, এবং এইটা আসে হচ্ছে জি কোষ। জি কোষ, গ্যাস্ট্রিন হরমোনটাই পরীক্ষার সবচেয়ে বেশি আসে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করা। তাহলে পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করা কোন হরমোনের কাজ? বললে আনসার দিবা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন বা জি কোষ। সিক্রেটিন, সিক্রেটিন এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন, অনেক বছর সিক্রেট ছিল, হঠাৎ করে আবিষ্কার হয়েছে। এটা আসে এস কোষ থেকে এবং এটা খরিত হয় ডিওডেনাম থেকে।
শোনো, একটু মন দিয়ে শুনবা, মন দিয়ে। সিক্রেটিন এটা একটা ক্ষারীয় হরমোন, ক্ষারীয় হরমোন। এটা অগ্নাশয়ে গিয়ে বাইকার্বনেট আয়ন উৎপন্নের মাধ্যমে অগ্নাশয় রসকে ক্ষারীয় করে, অগ্নাশয় রসকে ক্ষারীয় করে। তাহলে মনে রেখো, ভালো করে মনে রেখো যে অগ্নাশয় রস ক্ষরণ, অগ্নাশয় রস থাকলেই এইচএসসি অ্যাডমিশন জীবনে যেখানেই যাবা অগ্নাশয় রস থাকলে দিয়ে আসবা হচ্ছে সিক্রেটিন। এটাই মেইন কাজ। এছাড়া ও পিত্তথলিকে উদ্দীপ্ত করে, পিত্তরসক্ষরণকে উদ্দীপ্ত করে, ওটা ওর সাইড কাজ, মানে ওটার মেইন বিজনেস না। ধরো কারো মেইন বিজনেস কাপড়ের ব্যবসা করা, এর পাশে সে ধরো টিকটক করে, টিকটক করেও ব্যবসা করে, তাহলে টিকটকও সাইড বিজনেস, মেইন ব্যবসা কাপড়ের। তো অগ্নাশয় রসের মেইন ব্যবসা হচ্ছে অগ্নাশয় রস ক্ষরণ করানো, ও সাইড বিজনেস হচ্ছে পিত্তরসকে উদ্দীপ্ত করা। তাহলে এটাও একটু লিখলাম, পিত্তথলিকে, পিত্তরস ক্ষরণকে, ক্ষরণ উদ্দীপ্ত করে, পিত্তরস ক্ষরণে পিত্তথলিকে উদ্দীপ্ত করে, উদ্দীপ্ত করে। এবার আসো, কোলেসিস্টোকাইনিন, এটাকে শর্টকাটে আমরা সিসি কে বলি, কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন। এই আমরা পিচ্চিদেরকে অনেক সময় আদর করে বলি না, এই বাবু কোলে আয়, তো কোলে আয়, কোলে আয়, আয় আই। তাহলে কোলেসিস্টোকাইনিন মনে রাখবে এটা আসে আই কোষ থেকে, আই কোষ। এটাও খরিত হয় ডিওডেনাম থেকে, ডিওডেনাম। কোলেসিস্টোকাইনিন খরিত হয় আই কোষ থেকে, ডিওডেনাম। শোনো, কোলে মানে পিত্ত, সিস্ট মানে থলি, সারা জীবন মনে রাখবা, সিস্ট মানে থলি, কোলে মানে পিত্ত। তাহলে কোলেসিস্টোকাইনিনের মেইন কাজ, মেইন কাজ হচ্ছে পিত্তথলিকে সংকোচন করে পিত্তরসের ক্ষরণ ঘটানো। তাহলে পিত্তথলিকে ক্ষরণ করে, পিত্তথলির সংকোচন, হ্যাঁ, পিত্তথলির সংকোচন করে, সংকোচন করে রস, পিত্তরস ক্ষরণ করা, এটাই কোলেসিস্টোকাইনিনের মেইন কাজ, এটা মেইন কাজ। আর ওর সাইড কাজ, সাইড কাজ হচ্ছে অগ্নাশয় রসের উদ্দীপ্ত করা, অগ্নাশয়ের বৃদ্ধি বা অগ্নাশয় রসকে উদ্দীপ্ত করা, অগ্নাশয়ের বৃদ্ধি বা অগ্নাশয় রস ক্ষরণকে উদ্দীপ্ত করা। আবার বলবো, এই তিনটাই বলবো, কারণ যারা একটু ফাঁকিবাজ প্রকৃতির তারা খালি এই তিনটার বাইরে আর কিছু পড়ার দরকার নেই, তোরা খালি এই তিনটাই পড়িস। আর যারা সবগুলা পড়তে চাও সবগুলা পড়ো। গ্যাস্ট্রিন পাকস্থলীর জি কোষ থেকে আসে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ ঘটায়, জি কোষের গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিক এমনিই পারবা পরীক্ষা আসলে। সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন এই দুইটার মধ্যে প্রথম আবিষ্কৃত হরমোন সিক্রেটিন, এটা ডিওডেনামের এস কোষ থেকে আসে। আর কোলে আয়, কোলেসিস্টোকাইনিন ডিওডেনামের আই কোষ থেকে খরিত হয়। সিক্রেটিন এটা মূলত ক্ষারীয় হরমোন, এটা অগ্নাশয় রসকে, হ্যাঁ, অগ্নাশয় রসকে ক্ষারীয় করে, ক্ষারীয় করে, অগ্নাশয় রসকে ক্ষারীয় করবে, অগ্নাশয় রসের ক্ষরণ ঘটাবে বললেই পরীক্ষা আসলে সিক্রেটিন। আর সাইড বিজনেস ও পিত্তরসকে একটু উদ্দীপ্ত করে, উদ্দীপ্ত করে বললে তখন আর সিক্রেটিন না, উদ্দীপ্ত করে বললে তখন মনে রাখবে এটা সাইড কাজ। এটা কার কাজ? কোলেসিস্টোকাইনের কাজ। আর পিত্তরসের ক্ষরণ, পিত্তথলির সংকোচন, পিত্তরসের ক্ষরণ বললেই পরীক্ষা অ্যান্সার করে আসবে কোলেসিস্টোকাইনিন। আর সাইড কাজ কি? অগ্নাশয়ের বৃদ্ধি এবং অগ্নাশয় রসকে উদ্দীপ্ত করা। তোমরা একটু ইনবক্স আমাকে লিখো তো এই তিনটা ক্লিয়ার হয়েছে কিনা, গ্যাস্ট্রিন, সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন ক্লিয়ার হয়েছে কিনা। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাস্ট্রিক জুস, সিক্রেটিন। আর কিচ্ছু মনে না রাখলে খালি অগ্নাশয় রস মনে রেখো, পরীক্ষা অগ্নাশয় রস আসলেই সিক্রেটিন, আর পিত্তরস আসলেই কোলেসিস্টোকাইনিন। আর উদ্দীপ্ত করার কথা থাকলে এই দুটো উল্টাই দিবা, উদ্দীপ্ত শব্দটা থাকলে অগ্নাশয়ের সাথে থাকলে, উদ্দীপ্ত থাকলে তখন আবার কোলেসিস্টোকাইনিন, আর পিত্তরস উদ্দীপ্ত থাকলে তখন আবার সিক্রেটিন। সিক্রেটিন অগ্নাশয় রস, কোলেসিস্টোকাইনিন পিত্তরস, আর গ্যাস্ট্রিক জুস বা হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস্ট্রিন, এই তিনটা শব্দ মাথা রাখলেই হবে, আর কিছু না রাখলেও চলবে। সিক্রেটিন অগ্নাশয় রস, আর কিচ্ছু দরকার নেই, কোলেসিস্টোকাইনিন পিত্তরস, আর গ্যাস্ট্রিক জুস বা হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস্ট্রিন। ভাই এই তিনটা আর লাগবে না, প্যারা নিস না। সোমাটোস্ট্যাটিন এইটা এমন একটা হরমোন, এইটা পাকস্থলী এবং অন্ত্রের ডি কোষ থেকে আসে। তাহলে পাকস্থলী এবং প্লাস অন্ত্র, এই দুইটা অন্ত্রের ডি বা ডেল্টা কোষ, ডি বা ডেল্টা কোষ থেকে আসে। সোমাটোস্ট্যাটিনের কাজ হলো সব কমানো, এই গ্যাস্ট্রিক জুসের ক্ষরণও কমানো, আবার এই অগ্নাশয় রসের ক্ষরণও কমানো। তাহলে দুনিয়া সব কমাবে। পাকস্থলীর গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস, আর ওইদিকে হচ্ছে তোর, ওইদিকে কোনটা গ্যাস্ট্রিক জুস, আর ওইদিকে হচ্ছে অগ্নাশয় রস, মানে সব কমায় দিবে। সোমাটোস্ট্যাটিন সবকিছু ব্যালেন্স করবে। তাহলে গ্যাস্ট্রিক জুস এবং অগ্নাশয় রসের ক্ষরণ কমাবে। পাকস্থলী এবং অন্ত্রের ডেল্টা কোষ থেকে কোন হরমোন আসে? পাকস্থলী এবং অন্ত্র দুই জায়গা থেকে একটা হরমোনই আসে, সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড পড়াইছি, কোত্থেকে আসে? অগ্নাশয়ের গামা বা পিপি কোষ। প্রোফাইল পিকচার দিলে খাইতে মন চায় না, তাহলে এটা ক্ষুধা হ্রাস করে, আর কম খাইলে, ক্ষুধা নাই খাইছস কম, তাহলে অগ্নাশয় রসের ক্ষরণও কম। তাহলে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষুধা হ্রাস করবে, অগ্নাশয় রসের ক্ষরণও কমাবে। এন্টার, এগুলা কিন্তু সব ডিওডেনাম, এগুলা সব ডিওডেনাম, হ্যাঁ। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড অগ্নাশয়ের গামা কোষ পড়াইছি।
এই যে দুইটা হরমোন, হ্যাঁ, এই দুইটা আলাদা করে বলে দিই, এন্টারোকাইনিন আর পেপটাইড ওয়াই ওয়াই, এই দুইটা হরমোন আসে হচ্ছে ইলিয়াম থেকে। বাকি সব ডিওডেনাম থেকে আসলেও এই দুইটা আসে ইলিয়াম থেকে। শোন, এই এন্টারোকাইনিন এরা মনে রাখবা, এন্টার মানে তো আন্তরিক, তাহলে আন্তরিক রসের যে এনজাইমগুলা, আন্তরিক রসের যে এনজাইমগুলা, তোমার ধরো আমরা যে চারটা পড়ছিলাম কার্বোহাইড্রেটের মধ্যে, অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, ল্যাকটেজ, সুক্রেজ, তাহলে আন্তরিক রসের এনজাইমগুলো মূলত এই যে এন্টারোকাইনিন, কাইনিন কিন্তু। আর পেপটাইড ওয়াই ওয়াই, যদিও ওয়াই ওয়াই এর ফুল ফর্ম হচ্ছে টাইরোসিন, টাইরোসিন, কিন্তু আমি মনে রাখার জন্য বলবো পেপটাইড ওয়াই ওয়াই, মানে ইয়ো 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 ইয়ো। তাহলে ইয়ো ইয়ো পোলাপাইন, আজকালকার তো যুগ জামানা, ইয়ো ইয়ো পোলাপাইন একটু ব্যাগি প্যান্ট পরে, ঢিলা ঢালা, মাঝে মধ্যে খুলে পড়েও যায়। তাহলে ইয়ো ইয়ো পোলাপাইন ব্যাগি প্যান্ট পরে, তো খুলে পড়ে যাইতে চাই, এই জন্য একটু আস্তে আস্তে হাঁটে যাতে খুলে না পড়ে। তাহলে এই ইয়ো ইয়ো মনে রাখবে যে ধীর গতির প্রবাহ, তাহলে খাবারের ধীর গতির প্রবাহ, ধীর গতি থাকলেই কোনো কথা হবে না, ইয়ো ইয়ো। হ্যাঁ, তাহলে খাবার যাতে ধীর গতিতে প্রবাহিত হয়, যাতে পরিপাকটা ভালো হয়, এটা কোন হরমোনের কারণে হবে? পেপটাইড ওয়াই ওয়াই। এন্টারোগ্যাস্ট্রন, এই হরমোনটার আর একটা হলো গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। গ্যাস্ট্রিক, এগুলো আবার সব ইয়ে থেকে আসে, হ্যাঁ, এটাও ডিওডেনাম থেকে আসে, ডিওডেনাম। গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এই ইনহিবিট করা মানে বাধা দেওয়া, বাধা দেওয়া। তাহলে একটু নাম দেখেই কেউ বলতে পারবা গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড এটা কি করবে? পাকস্থলীকে সঞ্চালনে, পাকস্থলীর সংকোচনে বা গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে আরো বাড়াবে না কমাবে? কমাবে। বল ভাই পাকস্থলীতে আর দিস না গ্যাস্ট্রিক জুস, খাবার অন্তরে আছে, এত অম্লীয় পরিবেশ দরকার নেই। তাহলে পাকস্থলীর বিচলন এবং গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিবে জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বা এন্টারোগ্যাস্ট্রন। এই দুইটা ক্রাই বেবি, কাইনিন না, ক্রাই বেবি, এন্টারোক্রাইনিন, ডিওক্রাইনিন। এন্টারোক্রাইনিন আর ডিওক্রাইনিন বইয়ে লিখে রাখবা, আমি যেভাবে বলতেছি। এন্টারোক্রাইনিনের পাশে লিখে রাখবা এলি, মনে রাখবা এলিজাবেথ, এলি একটা মেয়ে, ক্রাই বেবি, খালি কান্নাকাটি করে, এইটা নাই ওইটা নাই। আর ডিওক্রাইনিনের পাশে লিখবা ডিবি, ওই যে ডিবির হাউন আঙ্কেল, উনিও তো কান্নাকাটি করতো, ডিবি। তাহলে এন্টারোক্রাইনিনের পাশে লিখবা এলি, ডিওক্রাইনিনের পাশে লিখবা ডিবি। কেন লেখাইলেন ভাইয়া? এন্টারোক্রাইনিন এটা হচ্ছে লিভার কুনের গ্রন্থিকে উত্তেজিত করে। এই কে জানি কোশ্চেন করতেছিল, সেরাস কোষ কি? সেরাস কোষ থেকে মূলত এনজাইম আসে, একটা রস, আঠালো পদার্থ আসে, কে জানি কোশ্চেন করতেছিল, সেরাস কোষ। এটা অগ্নাশয়ের মধ্যেও থাকে, লালা গ্রন্থির মধ্যেও থাকে, এক ধরনের আঠালো রস যেটার মধ্যে এনজাইম থাকে, যে কোষ থেকে আসে ওটাকে বলে সেরাস কোষ। এলি, তাহলে এন্টারোক্রাইনিন এটা লিভার কুনের গ্রন্থিকে উত্তেজিত করে, লিভান্তুরের গ্রন্থিকে। আর ডিবি, ডি ওর হানুর আঙ্কেল, ডিবির ডিওক্রাইনিন এটা হচ্ছে ব্রুনার গ্রন্থিকে উত্তেজিত করে, ব্রুনার গ্রন্থি, ব্রুনার গ্রন্থিকে উত্তেজিত করে, ঠিক আছে? তাহলে এই এন্টারোক্রাইনিন লিভার কুনের গ্রন্থি আর ডিওক্রাইনিন ব্রুনার গ্রন্থিকে উত্তেজিত করে আন্তরিক রসের এনজাইম গুলা ক্ষরণ করাবে। ভিল্লিকাইনিন নামেই বোঝা যাইতেছে ভিলায়ের কার্যকারিতা বাড়ায় দিবে। ভিআইপি, ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পলিপেপটাইড, মনে রাখবা ভাইয়া শিখাইছিল। ভিআইপিরা আসলে কি করে? রাস্তাঘাট সংকোচন করে না প্রসারণ করে? ভিআইপিরা যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তায় কিন্তু কোনো জ্যাম থাকে না, হ্যাঁ। তাহলে ভিআইপিরা মানে ভেসেল, ভ্যাসো অ্যাক্টিভ মানে রক্তজালিকার প্রসারণ, রক্তজালিকার প্রসারণ। আর ভিআইপিরা আসলে তাদের গায়ে কি ছুড়বা? ফুল ছুড়বা না অ্যাসিড ছুড়বা? আজকাল তো অ্যাসিড ছুটতেছে, আগে তো ফুলই ছুটতো। তাহলে মনে রাখবা ভিআইপিরা রক্তজালিকার প্রসারণ করবে আর গ্যাস্ট্রিক অ্যাসিড ক্ষরণ বন্ধ করবে, গ্যাস্ট্রিক অ্যাসিড বন্ধ করবে, গ্যাস্ট্রিক অ্যাসিড বন্ধ করবে। আমি পুরা সব হরমোনগুলো আবার বলবো, ঠান্ডা মাথায় শুনিস। গ্যাস্ট্রিন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করাবে। সিক্রেটিন প্রথম আবিষ্কৃত হরমোন, ক্ষারীয় হরমোন, অগ্ন্যাশয় রস ক্ষরণ করাবে, আর কিছু দরকার নেই। কোলেসিস্টোকাইনিন আই কোষ থেকে আসবে, ডিওডেনামে পিত্তথলি সংকোচন করে পিত্তরসের ক্ষরণ ঘটাবে, শেষ, আর কিছু লাগবে না। সোমাটোস্ট্যাটিন এটা পাকস্থলী থেকে আসে, অন্ত্র থেকে আসে, আবার অগ্ন্যাশয় থেকে আসে। অগ্ন্যাশয়ের তো ডেল্টা কোষ থেকে আসে, আর পাকস্থলী বা অন্ত্রেরও ডেল্টা বা ডি কোষ থেকে আসে সোমাটোস্ট্যাটিন, ও সবই কমায়। অগ্ন্যাশয় সোমাটোস্ট্যাটিন ইনসুলিন গ্লুকাগন দুইটাই কমায়, আর অন্ত্র পাকস্থলীর যে সোমাটোস্ট্যাটিন এটা অগ্ন্যাশয় রস, পাকস্থলীর রস সবগুলিরই ক্ষরণ কমায়। প্যানক্রিয়েটিক পলিপেপটাইড প্রোফাইল পিকচার দিলে ক্ষুধা লাগে না, ক্ষুধা হ্রাস করে, তাই অগ্ন্যাশয় রসের ক্ষরণও কমায়। এন্টারোকাইনিন আর পেপটাইড ওয়াই ওয়াই এই দুইটাই হরমোন আসে শুধু ইলিয়াম থেকে। এন্টারোকাইনিন আন্তরিক রসের এনজাইমগুলো এনে দিবে, অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। ইয়ো ইয়ো পড়ালেখায় স্লো, তাহলে খাবার ধীর গতির প্রবাহ নিশ্চিত করবে কি? পেপটাইড ওয়াই ওয়াই। এন্টারোগ্যাস্ট্রন বা জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, তাহলে এটা পাকস্থলীর বিচলন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণে বা গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিবে, ইনহিবিট করা মানে বাধা দেওয়া। ক্রাই বেবি দুইটা,
এন্টারোক্রাইনিয়ানের পাশে লিখে রাখতে বলছি এলি। ক্রাই বেবি গুলা খালি উত্তেজিত করবে, আর একটারে উত্তেজিত করবে, একা না, অন্যজনকে। এলি। এন্টারোক্রাইনিন উত্তেজিত করবে লিভার কুনার গ্রন্থিকে। ডিবি ডিওক্রাইনিন উত্তেজিত করবে ব্রুনার গ্রন্থিকে। দুইটাই আন্তরিক রসায়ন এনজাইমগুলো ক্ষরণ করাবে। ভিল্লিকাইনিন ভিলার কার্যকারিতা বাড়ায় দিবে। আর ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পলিপেপটাইড ভিআইপিরা আসলে, ভিআইপি ভেসেল ভ্যাসো, রক্তজালিকা প্রসারিত হয়ে যাবে, অ্যাসিড ক্ষরণ বন্ধ হবে। এই হচ্ছে হরমোনগুলা। আর হরমোনগুলার এর বাইরে গতবারও আসছে ভার্সিটি লেভেলে, বেশ কয়েক ভার্সিটি না সরি বোর্ড পরীক্ষায়, মনে রাখবি গ্রিলিন। এই যে রাস্তার পাশে গ্রিল বানায়, মনে রাখবি গ্রিল দেখলেই আমার খালি খাইতে মন চায়, আমার মতো যারা একটু কি বলে খাদক টাইপের আছিস। গ্রিলিন হলো রক্তে খাবার দেখলে বা খাবার খাওয়ার সময় রক্তে গ্রিলিন বেড়ে গেলে ক্ষুধার উদ্রেক করে। তাহলে ক্ষুধার উদ্রেক করে কোন হরমোন? মনে রাখবি গ্রিলিন, গ্রিলিন। আর এখন যে যুগ জামানা, খালি খাইলেই তৃপ্তি আসে না। খাওয়ার আগে ছবি তুলতে হবে, প্রোফাইল পিকচার দিতে হবে ওই ছবি। শুধু খাইলে ছবি মানে তৃপ্তি আসবে না, খাওয়া হইতে হবে। খাওয়ার পরে বা খাবার সামনে নিয়ে এরকম ইয়ো ইয়ো পোজে ছবি দিতে হবে। ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো মানে হচ্ছে তোর পেপটাইড ওয়াই ওয়াই। আর খালি ইয়ো ইয়ো পোজে ছবি তুললে হবে না, এই ছবি আবার ফেসবুক ইনস্টাতে প্রোফাইল পিকচার দিতে হবে। তাহলে পিপি প্রোফাইল পিকচার। তাইলেই কেবল তৃপ্তি আসবে। তাহলে তৃপ্তি আসে এই দুইটা হরমোনের কারণে। মনে রাখবি ভাইয়া বলছে গ্রিল দেখলে খাবার ক্ষুধা আরো বেশি লাগে। আর খাইলে তৃপ্তি আসে না, তৃপ্তি আসে ইউ ইউ পোজে ছবি দিয়ে প্রোফাইল পিকচার দিলে। তাহলে পেপটাইড ওয়াই ওয়াই আর পিপি, এই দুইটা তৃপ্তি আসে। তিনটা হরমোন বলছি না, গ্রিলিন, পেপটাইড ওয়াই ওয়াই আর পিপি। এর বাইরে আরো তিনটা মনে রাখবি, ভিআইপি, জিআইপি আর জিএলপি। এই তিনটা প্লাস এই তিনটা, এই হরমোনগুলা পেপটাইড জাতীয় হরমোন। পেপটাইড জাতীয় হরমোন, এরা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, নিউরো ট্রান্সমিটার। তাহলে পেপটাইড জাতীয় হরমোন হিসেবে পরিপাকতন্ত্রে কোন হরমোনগুলা স্নায়ুদ্দীপনা পরিবহন করতে পারে বা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে? ওই যে গ্রিলিন, তৃপ্তি আসবে পেপটাইড ওয়াই ওয়াই আর প্রোফাইল পিকচার দিলে, পিপি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আর ওই যে দুইটা আইপি, ভিআইপি জিআইপি আর জিএলপি ওয়ান। হ্যাঁ, এই একটু ইনবক্সে লিখে জানাও তো হরমোনগুলা সব ক্লিয়ার হয়েছে কিনা, হরমোনগুলা ক্লিয়ার হয়েছে কিনা, হরমোনগুলা মুখস্থ হয়েছে কিনা, হরমোন ক্লিয়ার হয়েছে কিনা, হরমোনগুলা সব বুঝছি কিনা এখন আমরা। আর পরীক্ষার জন্য মেইনলি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রথম তিনটা। পিত্তরস উদ্দীপ্ত করে কোনটা? অনন্যা, পিত্তরস ক্ষরণ বললে কোলেসিস্টোকাইনিন, কিন্তু পিত্তথলিকে উদ্দীপ্ত করবে, পিত্তরস ক্ষরণে উদ্দীপ্ত করলে সেকেন্ড কাজ, তখন কিন্তু কোলেসিস্টোকাইনিন না, সিক্রেটিন। হ্যাঁ, ওকে ফাইন, গুড, কুল। এখানে ছোট্ট একটা জিনিস তোমাদের কারো কারো একটু ক্লিয়ার লাগে, দেখো মানে কঠিন লাগে। সেটা হচ্ছে আমাদের পৌষ্টিকতন্ত্রের মধ্যে যে আমাদের স্নায়ুতন্ত্রকে দুই প্রকার ভাগ করছে। একটা হলো এক্সট্রিনসিক, ধরো ব্রেন থেকে যে স্নায়ুতন্ত্র আসে, ব্রেনের করোটিক স্নায়ু, ভ্যাগাস, এটা হচ্ছে এক্সট্রিনসিক। আর আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে যে স্নায়ুতন্ত্রগুলো আছে এদেরকে বলে ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক। আর অনেকগুলা নিউরন একসাথে মিলে জালের মতো করে থাকলে এটাকে বলে প্লেক্সাস। তাহলে প্লেক্সাস দুই প্রকার, যেগুলা আমাদের ব্রেনে আছে পৌষ্টিকতন্ত্রের বাইরে ওগুলা হচ্ছে এক্সট্রিনসিক, আর যেগুলা পৌষ্টিকতন্ত্রের ভেতরে এদেরকে বলে ইন্ট্রিনসিক। এটা গতবার মেডিকেলে এসেছিল, এসএসসি তো আসবে, এটাকে বলে সেকেন্ড ব্রেন। তাহলে মানুষের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কোনটাকে? পৌষ্টিকতন্ত্রের যে নিউরনগুলো থাকে একসাথে এরকম জালের মতো, ওটাকে বলে ইন্ট্রিনসিক প্লেক্সাস, ইন্ট্রিনসিক প্লেক্সাস। এক্সট্রিনসিক প্লেক্সাসের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক। এগুলো সমন্বয় নিয়ন্ত্রণেও পড়াবো। প্যারাসিম্প্যাথেটিক আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক। মনে রাখবি সিম্প্যাথেটিক আমাদেরকে সিম্প্যাথি দেখায়। এখন ধরো তোমার পাগলা কুত্তা দেওয়া করছে, তখন কি করবা? তুমি দাঁড়ায় থাকবা, আসো আমার কামড়াও। পাগলা কুত্তা দেওয়া দিলে হার্ট রেট বাড়বে, পিউপিল বড় হবে, চোখ বড় হবে, রক্ত সরবরাহ বাড়বে। পরীক্ষার হলে কিছুই পারো না, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লিখে বসে আছো। তখন কি তোমার হার্ট আস্তে আস্তে বিট করবে? হার্ট জোরে জোরে বিট করবে, রক্তচাপ বাড়বে, পিউপিল, পারলে তো পরীক্ষার হলে চোখ খুলে পাঠা দাও আরেকজনের খাতা দেখার জন্য। তাহলে সিম্প্যাথেটিক বিপদ আপদে কাজ করে, এটা হলো আপদকালীন স্নায়ুতন্ত্র, চিপায় পড়লে এটা কাজ করে। হ্যাঁ, হার্ট রেট বাড়ায়। সিম্প্যাথেটিক এগুলা ব্রেন থেকে হয়। আর প্যারাসিম্প্যাথেটিক নামে শুরুতে প্যারা, কিন্তু এটা প্যারা যায় না, এটা আরাম, রিল্যাক্সে আসো, তখন প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কাজ করবে। ইন্ট্রিনসিক প্লেক্সাস এইটাই হচ্ছে আমাদের পৌষ্টিকতন্ত্রের স্নায়ুতন্ত্র। তো এটার আবার দুইটা পার্ট আছে, এগুলো স্টিকি নোটে লিখে লাগা রাখবা, আমি যেমন লিখতেছি, তোমাদের বইও আছে, আজমলের বইও আছে। এটার দুইটা আছে। পেশির মধ্যে মানে পেশি স্তরের মধ্যে যে নিউরনগুলো থাকে ওদেরকে বলে মায়েন্টারিক প্লেক্সাস, মায়েন্টারিক প্লেক্সাস। এটা থাকে কোন লেয়ারে ভাইয়া? পেশি স্তরে। তাহলে মায়া মানে তো মাসেল, পেশি। তাহলে পেশিতে কি করবে? এ মূলত নিয়ন্ত্রণ করবে পেরিস্টালসিস, পেরিস্টালসিস, পেরিস্টালসিস। আর আরেকটা থাকে, ওটার নাম হচ্ছে মেসনার্স প্লেক্সাস বা মিসনার্স প্লেক্সাস,
মিসনার্স বা যেহেতু সাবমিউকোসায় থাকে এই জন্য এটাকে বলে সাবমিউকোসাল প্লেক্সাস। সাবমিউকোসাল প্লেক্সাস এইটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ক্ষরণ এই পার্টটা অনেকের কাছে বেশ কঠিন, আমি খুব সহজ করে লিখছি বা সহজ করে বলছি। স্নায়ুতন্ত্র দুই প্রকার, পৌষ্টিকতন্ত্রের বাইরে পাকস্থলী অন্ত্রের বাইরে ব্রেনে করোটিক স্নায়ু বা ব্রেন থেকে যা আসে যত নিউরন পৌষ্টিকতন্ত্রের বাইরে সবই হচ্ছে আমাদের এক্সট্রিনসিক প্লেক্সাস। প্লেক্সাস মানে জালের মতো হয়ে থাকে। আর পৌষ্টিকতন্ত্রের ভেতরে থাকে ইন্ট্রিনসিক প্লেক্সাস, এটা দুই প্রকার। এটাকে সেকেন্ড ব্রেইন বলে। পেশীয় স্তরে থাকে মাইন্টারিক প্লেক্সাস যেটা পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে, আর সাবমিউকোসাতে থাকে মেসনার্স প্লেক্সাস বা সাবমিউকোসাল প্লেক্সাস যেটা পৌষ্টিকনালীর বিভিন্ন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তুমি যদি খাবার নাও, হ্যাঁ, তাহলে খাবার মুখে নিলে লালাক্ষরণ হবেই। তুমি খাবার মুখে নিলে লালাক্ষরণ হইতে বাধ্য। এটাকে বলা হয় আনকন্ডিশনাল রিফ্লেক্স। আনকন্ডিশনাল রিফ্লেক্স বা অনপেক্ষ প্রতিবত্ত ক্রিয়া। মুখে খাবার নিলে লালাক্ষরণ হইতে বাধ্য। হ্যাঁ, নিঃস্বার্থ ভালোবাসা, হোয়াট ইজ লাভ, অনপেক্ষ প্রতিবত্ত ক্রিয়া। খাবার মুখে নিলে লালাক্ষরণ হইতে বাধ্যই। এখন তুমি খাবারের কথা চিন্তা করতেছো, ভাই 8টা বাজে আবার ক্লাস আছে কেমিস্ট্রি, আপনি ছাড়েন না কেন? ছাড়লেই কাচ্চি খামু, পিজা খামু, বার্গার খাবো। তাহলে তুমি এই যে খাবারের কথা চিন্তা করতেছো, তোমার সামনে খাবার অর্ডার করছে রেস্টুরেন্টে, তোমার খাবার আসতেছে না, বিয়ে বাড়িতে গেট ধরে মানে চেয়ার ধরে দাঁড়ায় আছো, টেবিল খালি হইতেছে না, এই যে তোমার খাবারের গন্ধে, হ্যাঁ, খাবারের রান্নার শব্দে টুংটাং, বাসায় বেড়াইতে গেছো, হ্যাঁ, শোকেস থেকে বের করতেছে এটা ওইটা, টুংটাং আওয়াজ হইতেছে, একটু লজ্জা লাগতেছে, মনের মধ্যে লাড্ডুও ফুটতেছে, হয়তো নাস্তা পানি দিবে। তাহলে এই যে খাবারের গন্ধে, খাবারের কথা চিন্তা করলে, খাবার দেখলে যদি লালাক্ষরণ হয়, তখন এটাকে আমরা বলবো কন্ডিশনাল রিফ্লেক্স। কন্ডিশনাল রিফ্লেক্স এটা হচ্ছে অনপেক্ষণ, এটা হলো সাপেক্ষ। তোমাকে খাবারের গন্ধ পাইতে হবে, হ্যাঁ, তারপরে তোমাকে খাবারের রান্নার শব্দ পাইতে হবে, খাবার দেখতে হবে তোমার সামনে, সাপেক্ষ প্রতিবত্ত ক্রিয়া। এটা গেল লালাক্ষরণের। আর গ্যাস্ট্রিক জুস ক্ষরণের 3টা ধাপ আছে। একটা হচ্ছে সেফালিক ফেজ, সেফালিক বা স্নায়বিক পর্ব, স্নায়বিক পর্ব। আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক পর্ব, আর একটা হচ্ছে আন্ত্রিক পর্ব। ঠিক আছে, এই খাবার গ্যাস্ট্রিক জুস যে ক্ষরণ হয় এটা 3টা ধাপে হয়। খাবার পাকস্থলিতে গেলে গ্যাস্ট্রিক পর্ব, এমনিই পারে। আন্ত্রিক পর্ব মানে পাকস্থলিতে এক করে ক্ষুদ্রান্তে গেলে আন্ত্রিক পর্ব। তাহলে স্নায়বিক পর্ব কি করলে কয় ভাই মস্তিষ্কে যাবে, বেটা খাবার মস্তিষ্কে যেয়ে কি করবে? খাবার পাকস্থলিতে প্রবেশের পূর্ব পর্যন্ত হয় হচ্ছে গ্যাস্ট্রিক পর্ব। এই সেফালিক পর্ব এটা ইউজুয়ালি 1 ঘন্টা ধরে চলে। 1 ঘন্টা, ধরো তোমার একটা দাওয়াত আছে কালকে সন্ধ্যায়, হ্যাঁ, একবারে সেই একবারে গিফটের টাকা উসুল করে ফেলবা, নিয়ত করে ফেলছো, দিবা একটা বেডশিট, যাবা 5 জন, যা একবারে কোপায় খায় ধ্বংস করে ফেলবা। আর তুমি এই যে রেডি হইতেছো সন্ধ্যার পর থেকে, আজকে একবারে কোপানি হবে, তাহলে তোমার ব্রেন থেকে ভ্যাগাস স্নায়ু তোমার সিগন্যাল দিবে, আরে তুই তো সেই একটা খাওয়া দিবি রে, কোপাবি আজকে যা। তাহলে ওই ব্রেনের ভ্যাগাস স্নায়ুর প্রভাবে তোমার গ্যাস্ট্রিক জুস খাওয়ানো হবে তুমি খাবার খাওয়ার আগেই। এটাকেই বলা হচ্ছে স্নায়বিক পর্ব। আর এই জন্য বেশি দেরি করে খাইলে আর খাওয়া যায় না, দাওয়াতে বেশিক্ষণ থাকলে খাওয়া যায় না। কারণ হচ্ছে তুমি যে দাওয়াতের খাবারের খুশবু গন্ধে তোমার পাকস্থলী মাতোয়ারা হয়ে গ্যাস্ট্রিক জুস খরণ করে, গ্যাস্ট্রিক জুস দিয়েই খাবার ভরে যাবে। দেখবে একটু খাওয়া শুরু করলেই 2-1 লোকমা খাওয়ার পরেই মনে হবে পেটটা ভরা ভরা, পেট তো ভরছে, খাবার দিয়ে না গ্যাস্ট্রিক জুস দিয়েই ভরে গেছে, খাওয়া কি আর। এই জন্য খাওয়ার টেকনিক, বেশি খাইতে চাইলে দাওয়াতের প্রথম ব্যাচে আগে আগে যে খাইতে হবে, আর একটু দেরি হইলেও খাবারের আশেপাশে না, একটু দূরে দাঁড়াইতে হবে যেখান থেকে খাবারের গন্ধ কম আসে। তাহলে এটা হলো সেফালিক পর্ব। এইসব কারো শিখাবা না আবার, হ্যাঁ, এসব বলো না যে ভাই সব শিখাইছা। গ্যাস্ট্রিক পর্বে খাবারটা পাকস্থলিতে আসবে, যে কারণে তোমার ওই যে গ্যাস্ট্রিন হরমোন দিয়ে গ্যাস্ট্রিক জুস করিতে হবে। আর আন্ত্রিক পর্বে ওই যে সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, ওই হরমোনগুলা মোটামুটি আসে আর কি। কুইজ নাম্বার 4, দেখো তো পারা যায় কিনা মোটামুটি। পাকস্থলীয় অন্ত্র দুইটা জায়গা থেকেই আসে, বুঝছো, পাকস্থলী থেকে আসে আবার অন্ত্র থেকেও আসে। কমন আমি কিন্তু বলছি একটা হরমোনই পাইছি আজকে, যেটা পাকস্থলী এবং অন্ত্রের মিক্সড হরমোন। পাকস্থলী এবং অন্ত্রের মিক্সড হরমোন সিক্রেটিন, এটা কিন্তু শুধুমাত্র ডিওডেনাম থেকে আসে, তাই না? কোলেসিস্টোকাইনিন এটাও ডিওডেনাম থেকে আসে, এন্টারোকাইনিন এটাও তো আমাদের অন্ত্র থেকে আসে। পাকস্থলী এবং অন্ত্রের মিউকোসার ডি কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোনটা আসে। সোমাটোস্ট্যাটিন, হ্যাঁ, একটু আগেই বলছিলাম কিন্তু। বিগত বছরে কিছু প্রশ্ন আছে, একটু দেখো তো। কি বলছে? মোটা নলাকার খাদযুক্ত মানে বৃহদান্ত্র, পরিপাকের মতো শারীরবৃত্তীয় ভূমিকা, ওই বৃহদান্ত্রের কাজ, এটা গতদিন পড়া গেছি। হরমোনের ভূমিকা, হ্যাঁ, হরমোন সম্পর্কে অনেক কথা বলছি আজকে। লাস্ট টপিক আমাদের স্থূলতা বা ওবেসিটি বা মোটুত্ব,
হ্যাঁ, যারা একটু মোটা সোটা আমার মতো আর কি, দোয়া করো যাতে একটু শুকাইতে পারি। খাবার দাবার পড়াইতে পড়াইতে বেশি খেয়ে খেয়ে খালি ওজনই বাড়তেছে দিন দিন। যার যা ওজন থাকার কথা এটার 20%, এই 20% সংখ্যাটা আসে। 20%-এর বেশি হলে তাদেরকে আমরা বলি ওবেস বা স্থূল। আর বিজ্ঞানের যে শাখায় ওবেসিটি বা ওবেসদের নিয়ে আলোচনা করা হয়, মোটুদেরকে নিয়ে আলোচনা করা হয় যাদের যে শাখায়, তাকে বলে বেরিয়েট্রিক্স। তোমার এটার ম্যাথ আসে পরীক্ষায়, বায়োলজি পরীক্ষায় জিওলজির দিনও ক্যালকুলেটর নিয়ে যাবা। তোমার কেজি পার মিটার স্কোয়ার, তোমার ওজনকে কেজিতে নিবা, ওজনকে কেজিতে নিয়ে তোমার উচ্চতাকে মিটারে নিবা। 1 মিটারে প্রায় 3.3 ফিটের মতো, এটার বর্গ করবা, তাহলে একক হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার। ঠিক আছে। বডি মাস ইন্ডেক্স, ওজনের সাথে উচ্চতার সাথে ওজনের একটা রিলেশন করে আইডিয়াল ওয়েট বের করার যে মানদণ্ড, তাকে আমরা সূচক, তাকে বলি বিএমআই। বিএমআই যদি কারো বের করবা আজকে সবাই 18.5-এর কম হয়, তারা খাওয়া দাওয়া করবা, হ্যাঁ তোমরা আন্ডারওয়েট। কারো বিএমআই 18.5 থেকে 24.99, আই উইশ আমার এটা থাকতো এখন আগের মতো। এটা হচ্ছে স্বাভাবিক ওজন, হ্যাঁ নর্মাল ওজন। 24.99 পর্যন্ত আইডিয়াল পারফেক্ট যারা আসো। 18.5 থেকে 25-এর কম, যারা 25-এর বেশি কিন্তু 30-এর কম, তারাও মন খারাপ করো না, তারা মোটু না, তারা ওভারওয়েট। হ্যাঁ, এটাকে বলে অতিরিক্ত ওজন। 30-এর বেশি হইলেই শুরু হবে মোটু। মোটুদের আবার 3টা গ্রেডিং আছে, হ্যাঁ 30 থেকে যদি 35-এর কম হয় তাহলে এরা হলো প্রথম শ্রেণীর মোটু। ঠিক আছে, স্থূলতার প্রথম স্তর। 35 থেকে 40-এর কম এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মোটু। আর 40 কিংবা তার বেশি এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর মোটু, সবচেয়ে বেশি মোটু বা ঝুঁকিপূর্ণ মোটু, ঝুঁকিপূর্ণ স্থূলতা। আর আল্লাহ মাফ করুক, কারো যদি 50 থেকে 100-এর মধ্যে হয় তাহলে এরা হচ্ছে মরে যাবে মোটু। মরে যাবে মোটু মানে হচ্ছে মরবিড ওবেসিটি, মরবিড ওবেসিটি, মরবিড ওবেসিটি। ঠিক আছে, ওকে। তাহলে এই বিএমআই চার্ট কিন্তু আসবে পরীক্ষায় আর কি। লাস্ট কুইজ, আজকের আগেরটা লিডার বোর্ড একটু দেখে নিই ঝটপট। অদ্রিতা, মাহাতির, সঞ্জিদা, হাবিবা, নাবিহা, তানভীর, রাহি, লামিয়া, সঞ্জিদা, প্রয়াস। ওকে, কংগ্রাচুলেশন, তোমরা আটকা গেছো, আগায় গেছো জীবন যুদ্ধে। লাস্ট কুইজ, শেষ ভালো যা সব ভালো তার, অ্যান্সার করো ঝটপট। এই যে কার বিএমআই কত আমি বলবো না, হ্যাঁ ঠিক আছে, এটা ব্যক্তিগত ব্যাপার, বডি শেমিং করা যাবে না। ঠিক আছে, অভিকর্ষ স্তরণের উপরেই তো আমাদের ওজন নির্ভর করে। তোমরা পড়ছো না, পৃথিবীতে মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড।